বিছানার এক কোণে জড়সড় হয়ে অর্ধনগ্ন অবস্থায় বসে কান্না করছে তুহা। গায়ের শাড়িটা কোনো মতে নিজের সাথে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে নেয়। সারা শরীর যন্ত্রণায় ছটফট করছে সে। পিঠে ঘাড়ে কামড়ের লাল দাগগুলো স্পষ্ট। কেউ নিজের সবটুকু ডাক্তার উপর তুলেছে দেখেই বোঝা যাচ্ছে। তুহার অপর পাশে শুয়ে আছে তার সদ্য বিবাহিত স্বামী শৈবাল। ফর্সা পিঠে নখের দাগ। তুহা একবার নিজের হাতের দিকে তাকায়, হাতের নখগুলো বেশ বড় হয়েছে। সে ফের ফুপিয়ে কেঁদে উঠলে ধমকে ওঠে তার স্বামী শৈবাল। চোখ গরম করে বলে, মরা কান্না জোর দিয়েছ কেন? বিয়ে করা খুব শখ, তাই না? এখন প্রতিদিন এই অত্যাচারের জন্য রেডি থাকো। নাটক না করে চুপচাপ শুয়ে পড়ো। শৈবালের কথা অগ্রাহ্য করে উঠতে নিলে তার ডান হাতের কবজি চেপে ধরে শৈবাল। ঘুম ঘুম চোখে টেনে তোহাকে তার পাশে শুয়ে দেয়। তোহা ছটফট করলে তাকে শক্ত করে চেপে ধরে তার উন্মুক্ত বক্ষে মাথা রেখে চোখ বন্ধ করে। তোহার কাছে সবকিছু অসহ্যকর লাগছে। মুখে হাত চেপে ঢুকলে কেঁদে উঠে সে। তার সুন্দর গোছানো জীবনটা কি থেকে কি হয়ে গেল। তুহা চোখ বন্ধ করে তার বাবার কথা ভাবে। উনি সুস্থ আছে? এখন কি করছে? চোখ বন্ধ করতেই তার জীবনের বীভৎস অতীতের ঘটনা মনে পড়ে। তুহার যখন বয়স 14 বছর তখন তার মা মারা যায়। তার বাবা নুরুল পাটোয়ারি মেয়ের সুখের কথা চিন্তা করে দ্বিতীয়বার আবার বিয়ে করেনি। তুহার চাচা চাচি চাচাতো ভাই আর তার পিতা মিলে তাদের সংসার। শৈবালের মা তার অন্যর জন্য পাত্রী খোঁজ করলে তুহার কথা জানায় তাদের বাড়ির পাশের একজন। দেখতে গিয়ে জানতে পারে তার একমাত্র ননদিনীর মেয়ে তুহা। তৎক্ষণাৎ তারা বিয়েতে রাজি হয়ে গেলে নুরুল পাটোয়ারিও আর নাকচ করে না। তুহা ও বাবার অনুরোধের কাছে হয় পরাজয়, কিন্তু বেঁকে বসে শৈবাল। সে কিছুতেই এখন বিয়ে করতে রাজি নয়। তার মা আফসানা বেগম কান্নাকাটি করে সুইসাইডের ভয় দেখিয়ে ছেলেকে রাজি করে। বিয়েতে রাজি হলেও মনে মনে সাংঘাতিক রেগে যায় সে, যার পরে সমস্ত রাগ গিয়ে রাতে পড়ে তুহার উপরে। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে। তার সাথে কোনো অন্যায় সে কখনো মেনে নিবে না। এক পলক শৈবালের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। একসময় তার বাহুডোরেই ঘুমিয়ে পড়ে সে। শ্বশুরবাড়ির প্রথম দিন তোহা বেশ ভয়েই আছে। এইবারের মানুষগুলো চেনা হয়েও বড্ড অচেনা। মানুষগুলো কেমন হবে, কিভাবে তাকে মেনে নিবে সেই চিন্তায় সে অস্থির। তুহা আস্তে আস্তে ড্রয়িং রুমে আসে। আপনার ছেলের বউ, তাই না? সামনে এতজন মানুষ দেখেও সালাম দিচ্ছে না। কি মেয়ে রে বাবা, আদব কায়দা শেখায়নি কেউ? তার কথার ধরনে তুহা হালকা ঢোক গিনে মিনমিনের স্বরে সালাম দেয়। তার সালাম শুনে কেউ কেউ মুখ বাঁকিয়ে নেয়, আবার কেউ সালামের জবাব দেয়। তাদের মধ্যে থেকে আরেকজন মহিলা বলে ওঠে, আপনার বৌমার গায়ের রং তো ফর্সা আছে, তা বাপের বাড়ি থেকে কি কি দিল শুনি? কথাটা শুনেই খারাপ লাগে তুহার। এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার মতো মানুষ এখনো আছে? তার মামিকে এই কথার জবাব দেবে? তুহা অস্বস্তি নিয়ে তার দিকে তাকালে তিনি বলেন, তোহা আমার ননদের মেয়ে, মানে আমার মেয়ের মতো। আর আমি যদি আমার মেয়ে প্রিয়র বিয়ে দেই তাহলে কখনোই যৌতুক দিব না। যেখানে আমার মেয়ের জন্য যৌতুক দিব না, সেখানে আর এক মেয়েকে কিভাবে যৌতুক নিয়ে ঘরে আনবো? আপনারা আমার শৈবালের বউকে দেখতে এসেছেন, দেখা হয়ে গেলে দয়া করে চলে যান। আমি বা আমার তোহা কেউই এসব শোনার জন্য প্রস্তুত না। মায়েদের কথাগুলো হয়তো এরকমই হয়। তুহা প্রশান্তিতে আবেশে চোখ বন্ধ করে ফেলে। ওই মহিলারা চোখ মুখ কালো করে উঠে চলে যায়। তুহা তখনও দাঁড়িয়ে থাকে। আফসানা বেগম উঠে এগিয়ে আসে তার দিকে, হাত টেনে টেবিলে বসাতে বসাতে বলে, খাবি আয়, এসব কথা একদম কানে নিবি না। এরা থাকেই এসব বলার জন্য। তুহা কিছু বলে না, নীরবে সম্মতি জানে। আফসানা বেগম তুহাকে বিভিন্ন ধরনের কথা বলছে, আর তুহা সেসব মনোযোগ সহকারে শ্রবণ করছে। তার খাওয়ার মাঝে নিচে নেমে আসে শৈবাল। তাকে নামতে দেখে আফসানা বেগম বলে, তুই এখন বের হবি শৈবাল? কিছু খেয়ে যা বাপ, না খেয়ে সকালে বের হয় না। শৈবাল মায়ের কথাতে তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়, অতঃপর শ্লেষাত্মক হাসি হেসে বলে, যাকে নিয়ে এসছো তাকে খাও। আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার পাশে বসে খাওয়ার। অপমানে চোখ টলমল করে ওঠে তুহার। গলায় পরোটা আটকে যায়। বহু কষ্টে সেটা গিলে নেয় সে।
সামনে তাকিয়ে দেখে শৈবালের প্রস্থান। ছেলের কথা শুনে মুখ কালো হয়ে যায় আফসানা বেগমের। তুহা প্লেটে কোনো রকমে হাত ধুয়ে উঠে যেতে নিলেই আফসানা বেগম শুধায়, আমার ছেলেটা একটু বদমেজাজি, জানি তোমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো ওর কোনো মেয়ের সাথেই সম্পর্ক নেই। নাক উঁচু, একটু অহংকারী টাইপের। তোমাকে সেই অহংকারের ভিত নাড়িয়ে দিতে হবে। পারবে না তুমি মা? কান্না চাপিয়ে রেখে তুহা বলে, জীবনটা কোনো সিনেমা বা উপন্যাসের কাহিনী না মামুনি, এটা বাস্তব জীবন। আর এখানে সবকিছু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া সহজ না। তার কথা শুনে আফসানা বেগম হাসে এগিয়ে যায় তার দিকে, মাথায় হাত রেখে বলে, জীবনটা নাটকের চাইতেও নাটকীয়। চেষ্টা করলেই সব সম্ভব, আর আমি জানি তুমি পারবে। তুহা পরাজিত সৈনিকের মতো মাথা নেড়ে বলে, আমি পারবো না, আমি সত্যিই পারবো না তোমার ছেলের সাথে মানিয়ে নিতে। আমি লেখাপড়া করতে চাই মামুনি, আমি তোমার ছেলে থেকে দূরে থাকতে চাই, অনেক দূরে। মা মারা গেলেও বাবার কলিজার টুকরো ছিল তুহা। সবসময় সব বিপদ কটু কথা থেকে তাকে আগলে রাখত। বাবার আদরের কন্যার কখনো কোনো সমস্যা হয়নি। নুরুল পাটোয়ারি মেয়ে চাওয়ার আগেই সব কিছু হাজির করেছে। তাই তার মেয়ে হয়ে তুহা হঠাৎ করে শৈবালের এই ব্যবহার নিতে পারছে না। ব্যাপারটা বুঝে হতাশ হয় না আফসানা বেগম। বোঝানোর ভঙ্গিতে তাকে বলে, তুমি পড়াশোনা করবে, সব কিছু করবে। তোমার এখনো সংসার সামলানোর মতো বয়স হয়নি, তাই আমি তোমাকে সংসার সামলাতে বলবো না। তুমি পড়াশোনা করো, কিন্তু দূরে যাওয়ার কথা বলবে না প্লিজ। শৈবালের হাসপাতাল থেকে ফোন আসায় তড়িঘড়ি করে রেডি হয়ে সে বের হয়। পেশেন্ট দেখতে হবে তাকে। হুট করে বিয়ে হওয়া ছুটি নেওয়া হয়নি, বা বলা চলে সে ইচ্ছে করেই ছুটি নেয়নি। তাড়াহুড়ো করে বের হয়ে যাওয়ার কারণে মোবাইল নিতে ভুলে যায় সে, যার কারণে আবারও ফিরে আসতে হয় তাকে। দরজাতে পা রাখতেই মায়ের কথা শুনে ভ্রু কুচকে তাকায় সে, গম্ভীর স্বরে বলে, 20,01,000 কাবিন রেখে বিয়ে করেছে। বিয়ের পরের দিন বউ দূরে চলে যাওয়ার জন্য না, আগে টাকা উসুল করা হবে, তারপর যেখানে ইচ্ছে যাওয়া হবে। জোর করে বিয়ে করে এখন তোমার আদরে বউটা চলে যেতে চাইছে কেন মা? বিয়ে করে স্বাদ পেতে হবে না? শৈবাল কথা শেষ করে প্রস্থান করে। এদিকে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে তুহা। আপনার মনে কি চলে আমি জানি না, তবে যদি ভেবে থাকেন আপনার ইচ্ছে মতো আমায় চালাবেন, তাহলে আপনি ভুল মিস্টার শৈবাল শাহরিয়ার। আমি আপনার কাছেই থাকবো এবং প্রতিটা মুহূর্তে আপনাকে অনুভব করাবো আমি কি জিনিস। আমাকে অবলা ভেবে ভুল করবেন না আপনি। কথাগুলো মনে মনে ভেবে তুহা পুনরায় আফসানা বেগমের দিকে তাকায়। তিনি ছেলে যাওয়ার দিকে তখনও তাকিয়েছিলেন। তুহা হালকা কাশি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করে বলে, আমার ক্লাস আছে মামুনি, আমি কি ভার্সিটিতে যেতে পারবো, নাকি এখানেও তোমার নাক উঁচু ছেলে বাধা দিবে? তুহার কথায় আফসানা বেগম থতমত খেয়ে যায়। আমতা আমতা করে আওড়ায়, আজকেই যেতে হবে? আচ্ছা থাক, যেতে পারিস। তাও শৈবাল বের হয়ে যাক, তারপর গেলেই হবে। আফসানা বেগমের কথা শুনে হাসে তুহা। শৈবাল পুনরায় আবার ফিরে এসেছে কেন তা জানে না সে, তবে কোনো কিছু ফেলে রেখে গিয়ে সেটা যে এখন নিতে এসেছে তা বুঝেছে। তুহা কিছু না বলে সোজা উপরে যায়। ততক্ষণে শৈবাল মোবাইল হাতে ফিরে এসেছে। সিঁড়ির শেষ মাথায় তাদের দেখা হয়। তুহা শৈবালকে দেখে এমনভাবে চোখ ফিরিয়ে নেয় যেন শৈবালের জায়গায় সেখানে কোনো একটা আবর্জনা পড়ে আছে। তাকে এড়িয়ে গিয়েই ক্ষান্ত হয়নি সে, বরং শৈবালকে শুনিয়ে শুনিয়ে বলে, অসভ্য ইতর একটা ছেলে কখনো কাউকে বিয়ে করার যোগ্য হতেই পারে না। তুহার কথা শুনে শৈবালের পা থেমে যায়। দাঁড়াও, এই মেয়ে, কি বললে তুমি? তুহার শৈবালের ডাক শুনেও তাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে রুমে ঢুকে যায়। শৈবালের মাথায় তখনও তুহার বলা কথাটা ঘুরঘুর করতে থাকে। তুহা ভার্সিটির চত্বরে উপস্থিত হয়ে আশেপাশে তাকায়। পরিচিত কারো মুখ না দেখে হতাশ হয়ে ক্লাসরুমের দিকে এগোয় তুহা। অবিশ্বাস্য যে তাদের দলের কাউকেই তুহা দেখেনি। কাল থেকে তোর ফোন বন্ধ কেন তুহা? কোন চিপায় পড়ে থাকিস যে ফোনের দিকে ধ্যান থাকে না? উত্তর দেয় না তুহা। তাকে ঘিরে পাঁচজনই বসে পড়ে। ইকরা বলে ওঠে, তোর গলায় এগুলো কিসের দাগ তুহা? কথা বলছিস না কেন? তুহা নিজেকে সামলাতে পারে না। ইফাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কি হয়েছে তোর?
এভাবে কান্না করছিস কেন? তুই কি ছ্যাঁকা খেয়েছিস? আমার বিয়ে হয়ে গিয়েছে কাল, সবকিছু শেষ হয়ে গিয়েছে ইফা, সবকিছু। আমার সাজানো গোছানো জীবনটা নষ্ট করে দিবে ওই ছেলেটা। তুহার কথা শুনে যেন ইফা আর ইকরার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। লাস্ট কোন দিন তারা এত অবাক হয়েছে জানা নেই। ইফা সামান্য একটা ঢোক গিরে বলে, কি হয়েছে খুলে বলবি? কালকে থেকে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিস, আজ এসে বলছিস তোর বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে জিনিসটা কি এত সহজ? জীবনটা যদি হয় তুহা পাটোয়ারির, তাহলে তো সবই সম্ভব। তুহা, ইফা আর ইকরাকে গতকাল থেকে আজকে পর্যন্ত ঘটনা সব বলে। তাদের বিয়ে থেকে শুরু করে শৈবালের প্রতিটা আচরণ সম্পর্কে অবগত করে তাদের। সবটা শুনে ইকরা বেফাসেই বলে বসে, ভাই, তোর জামাই তো আস্ত একটা বেয়াদব, মানুষ হয়ে পশুর মতো আচরণ করছে কেন? তুহা প্রতি উত্তর করে না। ইফা ঠোঁট কামড়ে চিন্তিত স্বরে বলে, তোর জামাই কি করে? ডক্টর। তুহার জবাবে অবাক হয় দুজনে। ইকরা দাঁতে দাঁত চেপে বলে, আমি তো ভেবেছি তোর বাপ কোনো অশিক্ষিত কাঙালের সাথে তোর বিয়ে দিয়েছে। এখন তো ধারণা বদলে যাচ্ছে। তুহা জবাব দেয় না। এদিকে টেনশনে ইকরার মাথা ফেটে যাচ্ছে। ওই মানুষটাকে সে কিভাবে বলবে তুহার বিয়ের কথা? ছেলেটা যে মরে যাবে, তার ভাবনার মাঝেই তাদের ডাক পড়ে। কি রে ড্রামা কুইন, কান্না করছিস কেন? তুহার উত্তর ভেসে আসে ইকরার মুখ থেকে। গতকালকে তোহার বিয়ে হয়েছে। শান্তর হাতে পানির বোতল ছিল। ইকরার কথা শুনে বোতলটা হাত থেকে খসে নিচে পড়ে যায়। আকস্মিক কথাটা তার বিশ্বাস হয়নি। তারপরও ভয়ে ভয়ে বলে, এটা কি সত্যি তুহা? এবারও হ্যাঁ বলে ইকরা উত্তর দিলেই তাকে জোরে ধমক দিয়ে ওঠে শান্ত। রাগত স্বরে আওড়ায়, তোকে জিজ্ঞাসা করেছি আমি, যাকে প্রশ্ন করেছি সে উত্তর দেবে। তোর ননস্টপ বকবকানি দয়া করে বন্ধ কর। শান্তর ধমকে ইকরা ইফা দুজনেই কেঁপে ওঠে। ক্লাস শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে বিকেল 5টা বাজে তোহার। বলা যায় সে ইচ্ছে করেই দেরি করে ফিরেছে। তোমার আসতে এত দেরি হলো কেন? মাম তোমার জন্য টেনশন করছে। ভাইও বাড়িতে আছে, তুমি এখনো বাহিরে শুনে রেগে গিয়েছে। শৈবালের কথা উঠতেই চোখ মুখ শক্ত করে ফেলে তুহা। কঠিন স্বরে শুধায়, তোমার ভাইয়ার রাগকে আমি কেয়ার করি না, চুলোয় যাক তার রাগ। কথাটা বলে 1 মিনিটও সেখানে দাঁড়ায় না সে। হনহন করে নিজ কামরায় চলে যায়। পৃথিবীর কোন মেয়েটাকে দেখেছ বিয়ের পরের দিনে ঠ্যাংটা করে ভার্সিটি গিয়ে ওঠে? তুহা নির্বিকার চিত্তে উত্তর দেয়, আমাকে দিয়ে দেখে নিন, আমিই হয়তো সেই মেয়েটা। তুহার উত্তরে আরো বেশি রেগে যায় শৈবাল। উঠে তার দিকে তেড়ে আসতে নিলে 2 পা পিছিয়ে যায় তুহা। রাগত স্বরে বলে, খবরদার আমার কাছে আসবেন না। যদি ভেবে থাকেন আমায় বিয়ে করে আপনি আমার স্বাধীনতা কিনে নিয়েছেন, তাহলে ভুল ভাবছেন আপনি। আমি পড়াশোনা করব এবং আমি আমার মতো করেই চলবো, সেখানে আপনি কিছু বলার কেউ না। তুহার কথা শেষ হতেই হো হো করে হেসে ওঠে শৈবাল। তুহা অবাক হয়ে তার দিকে তাকালে শৈবাল এগিয়ে আসে তুহার দিকে। আমি তোমার কেউ না, আমি তোমার কেউ না কথাটা কিভাবে বলতে পারলে জান? আমি তোমার হাজব্যান্ড, এবং বিয়ের পর মেয়ের হাজব্যান্ডের কথা শুনেই চলে। তুহা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে শৈবাল আরো শক্ত করে চেপে ধরে তাকে। সে নিজেকে ছাড়াতে না পেরে সব রাগ কথার মাঝে ঝেড়ে দিয়ে বলে, আর হাজবেন্ড যদি জালিম টাইপের হয় তাহলে কি করা উচিত? তুহার কথায় আবার হাসে শৈবাল। তার সুন্দর হাসিটাকেও এখন সবচাইতে কুৎসিত লাগছে তার নিকট। মুখ ফিরিয়ে নেয় তুহা। শৈবাল তুহার উন্মুক্ত উদরে 2 আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, হাজব্যান্ডকে এসব কথা বলতে নেই জান। সে তো তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করছে না, তোমাকে পড়ালেখা ছেড়ে দিতেও বলছে না। জাস্ট বলেছে 2 দিন পর ভার্সিটি যাও। শৈবালের প্রতিটা স্পর্শে শিউরে ওঠে তুহা। নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে তার। শরীর ছেড়ে দিতে ইচ্ছে করছে, তারপর শক্ত কণ্ঠে বলে, আপনার সব কথা মানতে বাধ্য নই আমি। বিয়ে তো আপনিও করেছেন। আপনি যেহেতু বিয়ের পরের দিন নিজ পেশার তাগিদে বের হতে পেরেছেন, সেহেতু আমিও আমার লেখাপড়ার জন্য ইউনিভার্সিটিতে যেতে পারবো। আফটার অল দুজনেই তো বিয়ে করেছি। তুহার কথা বেশ গায়ে লাগে শৈবালের। রাগে কপালের রগ ফুলে ওঠে। তুহাকে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়।
যাওয়ার সময় শব্দ করে দরজা লাগিয়ে নিজের রাগ সম্পর্কে তুহাকে অবগত করতে চায়। পুরো সময়টাতেই তুহা ছিল নির্বিকার। শৈবালের সাথে এই ধরনের ব্যবহার করতে তার নিজেরও খারাপ লাগে, কিন্তু তার অহংকারী সত্তার কথা মনে পড়লেই সব রাগ কর্পূরের ন্যায় উড়ে যায়। শৈবালের সাথে সে কখনো সংসার করতে পারবে কিনা জানা নেই, কিন্তু সে চেষ্টা করবে। তার আগে শৈবালের অহংকারকে ভেঙে গুড়িয়ে দেওয়াই প্রবল ইচ্ছে আছে তার। শান্ত এক মনে বাহিরে তাকিয়ে আছে, তার দৃষ্টি শূন্যে। আমি কি তাকে কম ভালোবেসেছিলাম? তাকে পাইনি কেন? সেই প্রথম দিন থেকে আমি তাকে ভালোবাসি না, সে আমার ভালোবাসা বুঝেছে না, আমি তাকে পেয়েছি। কেন এমনটা হলো? কেন? আমার সারা জীবনের বিনিময় হলো আমি তুহাকে চাই। আমার তুহাকে এনে দে প্লিজ। তুহা ভালো নেই, আমার তুহার আমাকে প্রয়োজন। এনে দে না তাকে প্লিজ, আমি তোদের পায়ে ধরি। বলতে বলতেই চিৎকার করে কেঁদে ওঠে শান্ত। ব্রো শান্ত হ প্লিজ, তুই কান্নাকাটি করলে তুহা তোর হয়ে যাবে না। নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? হিমেলের কথা মানতে নারাজ শান্ত দুই পাশে ঘন ঘন মাথা নেড়ে বলে ওঠে, না না, আমি এত সহজে সব কিছু মেনে নিব না। আমার তুহাকে আমি আমার করবই। তুহা কেবল আমার, আমার শখের নারীকে কোনো অপরিচিত ছেলেকে নিতে দেব না। শান্তর পাগলামি দেখে ফুস করে নিঃশ্বাস ফেলে রাতুর। শান্তকে বোঝানোর মতো করে বলে, আমাদের মাঝে সবচাইতে বুদ্ধিমান ছেলেটা তুই শান্ত। মনকে প্রাধান্য না দিয়ে একটু মাথা খাটিয়ে ভেবে দেখ, তোর এইসব পাগলামির কথা শুনলে তুহা কী করবে? এমন তো নয় যে তোদের মাঝে কোনো সম্পর্ক ছিল না। তোকে এটা মেনে নিতে হবে, পুরোটাই তোর একতরফা ছিল। তুই কখনো তুহাকে ভালোবাসার কথা বলিসনি। এখন সে বিবাহিত, অন্য কারো বউ। এই নির্মম সত্যটা তোকে মেনে নিতে হবে। তবে কি আমি সত্যি তুহাকে হারিয়ে ফেলেছি? আমার শখের নারী, আমার তুহা, আমার ভালোবাসা। বলতে বলতে আবারও কেঁদে ফেলে শান্ত। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছে না। তার শখে নারী অন্য কারো বুকে দিব্যি ঘুমায়। নিজের বিবেক জিনিসটা মেনে নিলেও বেহায়া মনকে মানাতে পারছে না সে। স্টাডি রুমটা ঘুরে ঘুরে দেখছে তোহা। সারা রুম জুড়ে বিভিন্ন রকম বইয়ে ঠাসা। আমার বই লাগবে, কখন এনে দিতে পারবেন? কথাটায় চমকে ওঠে শৈবাল। বোকা বোকা চাউনিতে তাকায় তোহার দিকে। মেয়েটা এতটা স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে? তাকে অপমান করে এখন মজা নিতে আসছে না তো? রয়ে শয়ে সে উত্তর দেয়, রহিম আঙ্কেলকে বলে এনে দেবে তোমাদের বাড়ি থেকে। কথাটায় ঠোঁট উল্টালো সে। সে যা ভেবে কথাটা বলেছে, এই ছেলে তো তার ধারে কাছেও যায়নি। ফুসতে ফুসতে সে বলে, বাবার বাড়ি থেকে কেন বই আনবো? বিয়ে করেছি কি বাবার বাড়ি থেকে বই আনতে? সবগুলো বই আপনি কিনে দেবেন। সোজা কথা বললেই পারো, এত ঘুরিয়ে বেহুদা তর্ক করে লাভ আছে? রেগে যায় তোহা। তাকে কি না বলে সে বেহুদা তর্ক করছে? কত বড় সাহস! রাগে ফুসতে থাকে ও নড়ে ওঠে শৈবালের কথায়। কি কি বই লাগবে লিস্ট করে দেবে, আর যদি অন্য কিছু লাগে সেটাও বলতে পারো। পরে তো তোমার বাপের কাছে গিয়ে অভিযোগ করবে স্বামীর সংসার অসুখে আছো তুমি, তারা তোমাকে কিচ্ছুটি দেয় না। শ্লেষাত্মক হাসি তুহা কৌতুক করে বলল, স্বামীর সংসারে সুখে আছি কে বলল? উঠে দাঁড়ায় শৈবাল। এগিয়ে সে তুহার সামনে দাঁড়ায়। ভ্রু কুচকে তার কাণ্ড দেখে তুহা। শৈবাল তার দিকে হালকা ঝুঁকে শুধালো, স্বামীর আদর্শ হক পাচ্ছ, যা চাইছ এনে দেব। টাকা আছে যখন যা খুশি ওড়াতে পারবে। মেয়ের এর থেকে বেশি কি চায়? ওটাকে স্বামীর আদর্শ হক বলে না শৈবাল শাহরিয়ার, বলে স্বামীর চাহিদা। চাহিদা মিটিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেন আপনি। বিয়ে করা বউয়ের পাশে বসে খেতে পারেন না, কিন্তু চাহিদা মেটাতে ঠিকই পারেন আপনি। হাসে শৈবাল। এই ছেলেটা অপ্রয়োজনীয় হাসে। ফের এগিয়ে আসে তুহার দিকে। টুক করে চুমু খায় তার গালে। ঘাড়ে হাত রেখে তাকে আরও নিকটে নিয়ে এসে অধরে গভীর স্পর্শ এঁকে দেয়। তুহা চোখ বন্ধ করে শৈবালের প্রতিটা স্পর্শ অনুভব করে। মিনিট কয়েক পর তার অধর ছেড়ে গলায় ডুব দেয়। মেয়েরা ছেলেদের টাকা খোঁজে আর তাদের খুব করে কাছে চায়। আমি কি বলতে চাইছি, আশা করি তুমি বুঝতে পারছো। সব মেয়েরা একই রকম। তুমি আমার থেকে আর একটু বেশি পয়সা বলে দেখলে নিশ্চিত তার কাছে চলে যাবো। ছাইপাশ বলতে এসো না, বিরক্ত লাগে। স্তব্ধ হয়ে যায় তুহা। কথা শেষ করে শৈবাল দাঁড়ায় না, হনহন করে বের হয়ে যায় স্টাডি রুম থেকে। আজ 4 দিন হলো বিয়ে হয়েছে। তুহা আর শৈবালের সম্পর্ক আগের মতোই। এখন তাদের কথা হয় না বললেই চলে।
শৈবাল খুব ভোরে বের হয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। বাড়ি ফিরে তুহা ঘুমানোর পর, ফলস্বরূপ একজন আরেকজনের সামনে পড়ে না। শৈবালের মেসেজ দেখে ভ্রু কুচকায় তুহা। এই ছেলের আবার ফ্রেন্ড আছে নাকি? প্রশ্ন মনে হতেই পাশে বসা প্রিয়কে উগলে দিল। তোমার ভাইয়ার বন্ধু আছে কোনো? একসময় ভাইয়ের অনেক বড় ফ্রেন্ড ছিল, একজন একজন করে সবাই হারিয়ে গিয়েছে। এখন অবশিষ্ট আছে দুজন। শুক্রবারে কার বিয়ে? জিয়াদ ভাইয়ের বিয়ে। ভাইয়ের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল সমুদ্র ভাই। উনি তো আজ অনেক বছর ধরে অসুস্থ, চিকিৎসা চলছে, তাই ভাইয়া বিয়েতে যেতে চায়নি। অবাক হয় তুহা। একটা মানুষ এত বছর ধরে অসুস্থ থাকে কিভাবে? সে প্রশ্নবোধক চাহনিতে তার দিকে তাকালে সে শুধারো। অসুস্থ আর চিকিৎসা চলছে বলতে? আমি খুব একটা বেশি কিছু জানি না, ভাইয়া কখনো বলেনি। হঠাৎ করে সমুদ্র ভাইয়ের আনাগোনা আমাদের বাড়িতে কমে যাওয়াতে ড্যাড ভাইকে জিজ্ঞেস করার পর বলেছিল সমুদ্র অসুস্থ, তার চিকিৎসা চলছে। নিজের ভাগ্যের কথা ভেবে তুহা তাচ্ছিল্য হাসে। কত স্বপ্ন ছিল বিয়ে জিনিসটাকে ঘিরে। সবসময় প্রেম জিনিসটাকে এড়িয়ে চলেছে। বিয়ের পর নিজের বরের কাছে নিজেকে শুদ্ধ রাখতে, নিজেকে পবিত্র রাখতে সে সবসময় একজন কেয়ারিং হাজবেন্ড চেয়েছে, যার সবটা জুড়ে থাকবে কেবল তুহা, যার কাছে সবার আগে তুহার প্রায়োরিটি থাকবে। কিন্তু সে পেয়েছে কেমন হাজবেন্ড? তুহা খুব ভালো করে জানতো শান্ত তাকে ভালোবাসে। কখনো ছেলেটাকে একটুও প্রশ্রয় দেয়নি, বুঝতে দেয়নি যে সে সবটা বোঝে। একটা ছেলের চোখের ভাষা, তাকে নিয়ে কার কি অনুভূতি, তা একটা মেয়ে ভালোই টের পায়। শৈবাল কেবল তার কামরায় ঢুকেছে। ভেতরে ঢুকতেই তার হোঁচট খাওয়ার মতো অবস্থা হয়। তুহাকে দেখে মাথা ঘুরে ওঠে তার। মেয়েটা এমনি সুন্দর, তারপর শাড়ি পরে সাজগোজ করেছে। দেখে মনে হয় যেন কোনো নীলপরি ভুল করে তার রুমে ঢুকে পড়েছে। সন্ধ্যার পর বের হওয়ার কথা থাকলেও তুহারা বের হতে হতে প্রায় 11টাই বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে তারপর বের হয়। যেহেতু শৈবাল সারাদিন ডিউটিতে ছিল, তাই সে আর গাড়ি ড্রাইভ করছে না। তুহাকে নিয়ে পেছনে বসেছে। শৈবাল বাসায় আসার পর থেকেই খুব বেশি কথা হয়নি তাদের। শৈবাল তার কয়েকটা শার্ট আর পাঞ্জাবি নেওয়ার কথা বলেছে। তাছাড়া টুকটাক দু একটা হয়েছে কথা। গাড়িতে বসার পর থেকে তুহা মোবাইলেই তাকিয়ে আছে। কানে হয়তো হেডফোন গুঁজে দেয়া। তার পাশে একটা জলজন্ত মানুষ বসা, অথচ তাকে উদ্দেশ্য করে মেয়ে দিব্যি মোবাইলে তাকিয়ে আছে। ব্যাপারটা সহ্য হয় না শৈবালের। তাকে ইচ্ছে মতো জ্বালাতে ইচ্ছে করতেছে। শৈবাল তার হাত থেকে ফোন টেনে নিয়ে নেয়। তুহা ভ্রু কুচকে তাকাতেই সে বলে, 20 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছে, আমাকে ইগনোর করতে? এটা তো সব মেয়েদের অধিকার। তাছাড়া আপনার মতো জিরাফ পাশে থাকলে কার সাধ্য আছে আপনাকে ইগনোর করার? আপনি তো সেধে আসেন নিজের মূল্য বা উপস্থিতি বোঝাতে। তুহার প্রতিটা কথা খুব গায়ে লাগে শৈবালে। একবার তাকে কাপুরুষ বলে তো আরেকবার বলে জিরাফ। আবার কিনা বলে সে নিজে থেকে সেধে নিজের উপস্থিতি বোঝায়। কত বড় সাহস এই মেয়ের! চট করে নিজেদের মাঝে দূরত্ব ঘুচিয়ে এগিয়ে যায় শৈবাল। ডান হাতে গাল চেপে ধরে কঠোরভাবে আওড়ায়, আমার সাথে লাগতে এসো না তোহা পাটোয়ারি, ডানা কেটে মাটিতে ফেলে দেব। কাঁদছিল, হাসে তুহা। ব্যথায় গাল জ্বলে যায়। তারপর টুস শব্দটিও না করে বলে, আপনার সাথে লাগার মতো রুচি আমার নেই। আগে আমার লেভেলে আসেন, তারপর এই কথা বলবেন। হতভম্ব হয়ে যায় শৈবাল। বোকা বোকা চোখে তাকিয়ে থাকে তুহার দিকে। হাত শিথিল করে। যেখানে তার সাথে একটু কথা বলার জন্য মেডিকেলের স্টুডেন্টরা পাগল হয়ে ছুটে আসে, তার ফিমেল কলিগগুলো হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে মিনিটের পর মিনিট। রোগী দেখতে বসলে মেয়েরা হাজারবার ক্রাশ খায়। সেই ছেলেকে কিনা বলছে তার সাথে কথা বলতে তার রুচিতে বাঁধে। শৈবাল কথা খুঁজে পায় না। কি বলবে যখন ভাবছিল, তখনই তার ফোন বেজে ওঠে। স্বস্তির শ্বাস ফেলে শৈবাল। ফোন কলের জন্য হলেও তো এড়িয়ে যাওয়া যাবে ব্যাপারটা। কিন্তু কথা হলো তুহার এই কথা হজম করতে তার ঠিক কত প্রহর লাগবে? কতদিন পর সে এই কথাটা ভুলবে? আদৌ ভুলবে তো? এসব ভেবেই ফোনে কথা বলে। হু হা ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ কথাও বলছে না। শুধু একবার বলেছিল তাদের যেতে যেতে ভোর হতে পারে। জিহাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল 7টা বাজে। রাস্তায় জ্যাম আর গ্রামের রাস্তা হওয়াতে তাদের জায়গা দিনতে অসুবিধা হয়। শৈবাল গাড়ি থেকে নেমে দাঁড়াতেই জিহাদের ক্লান্ত মুখশ্রী নজরে আসে। ছেলেটা বিয়ে বাড়িতে সকল কাজ নিয়ে বিজি, এখন আবার বন্ধুদের রিসিভ করতে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।
শৈবাল বন্ধুর দিকে তাকিয়ে একগাল হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। তুহা চুপচাপ দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে। দুজনে কথা বলে ব্যস্ত। হঠাৎ জিহাদ তুহার দিকে তাকিয়ে শুধায়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। টুকটাক কথা হয় তাদের মাঝে। কথা বলতে বলতে তারা ঘরের দিকে এগিয়ে যায়। একটা পাকা দোতলা বাড়ি, দেখে মনে হয় পুরনো দিনের করা বাড়ি। শৈবালের ভদ্র সভ্য আচরণ দেখে মুখ বাঁকায় তুহা। দেখে যেন মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। তাদের কথা বলার মাঝে ভদ্র মহিলার নজর তার দিকে পড়লে তিনি আওড়ায়। তুহা খুব করে বলতে চায় ছেলেটা তার কাজিন হয়, কিন্তু তার আগে শৈবাল তড়িঘড়ি করে উত্তর দেয়, আমার বউ তুহা শাহরিয়ার। তুহা এক পলক রাগে চোখে তাকায়। ছেলেটাকে পই পই করে বলে দিয়েছে যেন বউয়ের পরিচয় না দেয়, সেখানে সে সবার আগে এটাই বলেছে। তুহা জিহাদের মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে রুমে চলে যায়। শৈবাল অনেক আগেই রুমে গিয়েছে। সে গিয়ে দেখে শৈবাল ফ্রেশ হয়েছে মাত্র। রেগে মেগে তার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনাকে আমি বলে দিয়েছি না আমাকে বউয়ের পরিচয় দেবেন না আপনি, তারপরেও আপনি সেই একই কাজ কেন করলেন? শৈবাল নির্লিপ্তভাবে উত্তর দেয়, আমার জীবন চলবে আমার রুলসে, তুমি সেখানে কথা বলার কে? খুব করে হাসে তুহা। একটু আগেই বউ পরিচয় দিয়ে এখন আবার বলছি তুমি কথা বলার কে? ব্যাপারটা হাস্যকর। চোখ ঝাপটে তাকিয়ে থাকে শৈবাল তুহার দিকে। মেয়েটার হাসি সুন্দর, কিন্তু তার সামনে খুব একটা হাসে না। শৈবাল এগিয়ে গিয়ে এক হাতে তুহার গালে স্পর্শ করে কিছু বলতে নিলেই তুহা পুনরায় বলে, সবকিছু ভুলে গিয়ে চলো না, আমরা দুজনে সুখে সংসার করি। আগের সব ভুলে যাও না তুহা, এরকম কিছুই বলবেন, রাইট? বিন্দু মাত্র ইচ্ছে নেই এসব বলার। আশা কর নাকি এসব কথা? ছেলে মানুষ তো, তাদের দ্বারা সবই সম্ভব। শৈবাল তুহার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, শৈবাল শাহরিয়ার মেয়েদের মনে প্রাণে ঘৃণা করে মিসেস। সে কথা আমাকে ঢাকঢোল পিটিয়ে বলার কি দরকার? মানুষটা তুমি, তাই বলতে হয়। ভুল করে যদি পড়ে যাও? কোথায় পড়বো? শৈবাল শাহরিয়ারের প্রেমে। শৈবালের কথায় ফিক করে হেসে ফেলে তুহা। দারুণ মজা পেয়েছে সে। মুচকি হাসি ঠোঁটে রেখে শক্ত কণ্ঠে বলে, আপনার মতো অমানুষের প্রেমে কোনো সুস্থ মানুষ পড়বে না। তা আমি কখন বলেছি তুমি ভালো? রাগে শৈবালের সামনের চুলগুলো খামচে ধরে তুহা। ব্যথা পেয়েও শব্দ করে না শৈবাল। মেয়েটা বেশ জব্দ হয়েছে, এমনিও হয়তো মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে। তার আগে না হয় ভালো করে জব্দ করা যাক ভেবেই আবারও হাসে সে। তুহার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় রুমের বাহিরে। শৈবালদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শান্ত। অনেক কষ্টেই ঠিকানা ম্যানেজ করতে হয়েছে। টলমলে চোখে একবার বাড়ির দিকে তাকায়। মেয়েটাকে না জানিয়ে চলে এসেছে এক নজর দেখার জন্য। দেখা দিবে মেয়েটা, এক পা এগিয়ে যায় তো 10 পা পিছিয়ে যায়। শান্তকে অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ান এগিয়ে আসে। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কারে খোঁজেন আপনি? এখানে খাড়ায় আছেন কেন? তুহা আছে বাড়িতে? আমি আসলে তার বন্ধু, তার সাথে দেখা করতে এসেছি। ও, আমগো বৌমনি হে তো বেড়াইবার লাইগা গেছে আমগো ভাইজানের লগে। কথাটা শুনি বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে শান্ত। এত দ্রুত তুহা সব কিছু মেনে নিয়ে সংসারে মন দিয়েছে। তার সাথে এখন ঘুরতে যায়, এত প্রেম কখন হলো? যার জন্য সে কষ্ট পায় সে তো দিব্যি আছে। একদল বন্ধুদের ভিড়ে বসে আছে শৈবাল। সবাই স্বার্থের পাগল। এখানে সবাই তার বন্ধু মহলের। কি ব্যাপার রে শৈবাল, এমনিতেই তো চুপচাপ ছিলি, বিয়ে করার পর আরও চুপচাপ। তোর সুন্দরী হট বউ দেখে মুখে খই ফুটার কথা। রাগে মাথা ফেটে যাচ্ছে শৈবালের। তুহাকে নিয়ে খারাপ কথা মেনে নিতে পারছে না। তার উপর এরা খুব স্বার্থপর। এদের কাছে কাউকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় সে। তুহা আমার বউ হয়, তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য আমি শুনতে চাই না। আমার বউ কেমন আমি জানি, কারো থেকে জানতে চাইনি। পরপর শৈবালের থেকে 2টা শক্ত কথা শুনে ওদের মুখ চুপসে যায়। শৈবাল সেখানে থেকে উঠে চলে যায়। জিহাদ হাসতে হাসতে বলে, আগেই বলেছিলাম ওকে বেশি ঘাটবি না, তারপরও একই কাজ করছিস তোরা, এখন মজা বোঝ। জিহাদের কাজিনরা সবাই মেহেদি দিতে ব্যস্ত। ছেলে পক্ষে বিয়ে হলেও কনে পক্ষের বাড়ির মতো মেহেদি মেওয়ার হিরিক পরে গিয়েছে সবার মাঝে। এই সব কিছুর মাঝে তুহা চুপচাপ বসে আছে।
কাউকে চিনে না, কারোর সাথে কথা বলে না, একা নিজেকে অন্য গ্রহের মানুষ মনে হচ্ছে। এর মাঝেই হুট করে কোত্থেকে শৈবাল এসে তার পাশে বসে পড়ে। তার হাতে একটা মেহেদি উকে দিচ্ছে। তুহা তার দিকে ভ্রুকুটি করে তাকাতেই শৈবাল একগাল হেসে তুহার বাম হাতটা এগিয়ে নেয়। আশা করছি এরপর থেকে আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার আগে একবার ভাববে। তুমি আমাকে যা করতে বলবে আমি তা কখনো করবো না, জান। বিয়ে বাড়ির সকাল, অথচ মাথা ব্যথার জন্য তুহা মাথা তুলতে পারছে না। হঠাৎ এত মাথা ব্যথার কারণ উদ্ঘাটন করতে পারেনি সে। রুমের আশেপাশে কেউ নেই, শৈবাল কোথায় জানা নেই তার। ঘুম থেকে ওঠার পর থেকেই তার চেহারা দেখেনি। তুহা কোনো রকমে উঠে গোসল করে আবার এসে শুয়ে পড়ে। ঘণ্টাখানিক পরে রুমে আসে শৈবাল। তার সারা শরীর ঘামে ভিজে আছে, হয়তো কাজে ব্যস্ত ছিল। সে রুমে ঢুকে তুহাকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার, এখনো শুয়ে আছে কেন? ওটা নাস্তা করবা কখন? জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না তুহা। চুপচাপ চোখ বন্ধ করে নেয়। তুহার কাণ্ডে মেজাজ কিছুটা খারাপ হয়ে যায় শৈবালে। তারপরও নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে তুহার পাশে বসে মাথায় হাত দেয়। নরম স্বরে বলে, মাথা ব্যথা করছে তোমার? খুব বেশি খারাপ লাগছে? তুহা বিড়বিড় করে আওড়ায়, আমার এসব কোলাহল সহ্য হয় না, বাড়ি যাব আমি, প্লিজ আমার বাড়ি পৌঁছে দিন। শৈবালের নিজেকে অসহায় মনে হয়। একদিকে এত ক্লোজ বন্ধুর বিশেষ দিন, আরেকদিকে মেয়েটা বাড়ি যেতে চায়। কি করা উচিত তার? এভাবে কিভাবে চলে যাবে? জিহাদও বা কি ভাবে? সব ভাবনা একসাথে মাথায় আসতেই বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় শৈবাল। তুহার ডান পাশে আধশোয়া হয়ে মোবাইল টিপছে শৈবাল। মেয়েটা নাস্তা করে মেডিসিন নিয়ে কেবল ঘুমিয়েছে। মেয়েটা কি অভিমান করেছে? তার মাথা ব্যথা শুনেও শৈবাল কিছু করেনি, বরং রুম থেকে বের হয়ে গিয়েছে। এটা কি অভিমান করার জন্য জুৎসই কারণ হতে পারে না? তাকে ক্রন্দনত অবস্থায় দেখেছে, রাগে কাঁপতেও দেখেছে, শুধু দেখেনি অভিমান করতে। তুহার যখন ঘুম ভাঙে তখন চারিদিকে কড়া রোদের তেজ। প্রথমে সে কিছুই বুঝতে উঠতে পারে না। পরে মনে পড়ে নিজের মাথা ব্যথার কথা, জিহাদের কাজিন কনার নাস্তা দিয়ে টেবিলে মেডিসিন দেওয়ার কথা। মেডিসিন নেওয়ার পরে সে মূলত আবার ঘুমায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন দুপুর 2:30 বাজে। কি আশ্চর্য, এত বেলা হয়ে গেল অথচ তাকে কেউ ডাকতে আসেনি কেন? মাথা কিছুটা হালকা লাগছে এখন। ভদ্রমহিলা তাকে দেখে একগাল হেসে বলে, তুমি তো অসুস্থ ছিলে, তাই তোমাকে ডাকতে নিষেধ করেছি। কি একটা অবস্থা দেখো তো মা, তুমি নতুন বউ এসেছো, অথচ আমি ব্যস্ততার জন্য তোমাকে একটু সময় দিতে পারছি না। আরে অসুবিধা নেই আন্টি, সবার অবস্থাই তো বুঝতে হবে। তুহার উত্তরে সন্তুষ্ট হয় ভদ্রমহিলা, মৃদু হেসে বলে, চলো খাবে, তোমার তো এখনো খাওয়া হয়নি, বিকেলে হয়তো শৈবাল চলে যেতে পারে। অবাক হয় তুহা। তাদের তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না, তাহলে হঠাৎই সিদ্ধান্ত নিল কেন? মনের প্রশ্ন মনে রেখে দেয় তুহা। খানিকক্ষণ বাদে শৈবাল আসে। শুভ্র রঙা পাঞ্জাবিতে তাকে স্নিগ্ধ পুরুষ লাগছে। 2 হাতা ফোল্ড করা, হাতে ফোন, চোখে চশমা, সারাক্ষণ এই ফোনের মাঝেই বসে থাকে। কে জানি ফোনে কি আছে। শৈবাল এগিয়ে এসে তুহার দিকে এক পল তাকিয়ে শুধায়, রেডি হয়ে নাও, আমরা বের হব একটু পর। একটু পর আবার নিজেই বলল, আমার হসপিটালে এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে। পরে তো আবার কারণ জিজ্ঞেস করতে করতে কানের পোকা মাথায় তুলে ফেলবা। বিরক্ত হয় তুহা। তার মোটেও ইচ্ছে ছিল না পুনরায় প্রশ্ন করে। শৈবাল শাহরিয়ার যে সবসময় এক লাইন বেশি বোঝে তা আরও একবার প্রমাণিত হয়েছে। সে বিরক্ত স্বরে বলেই ফেলে, অপ্রয়োজনে কথা বলেন কেন? আপনার কথাগুলো হাম্বার স্বরে আমার নিকট পৌঁছায়, বিরক্ত হই আমি। তুহারা যখন বের হয় তখন বিকেলের শেষ ভাগ। জিহাদ গাল ফুলিয়ে বসে আছে। প্রিয় বন্ধুর প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছে না, তাও আবার বিয়ে বাড়ি থেকে। জিহাদ অনেক অনুরোধ করার পরও শৈবাল রাজি হয় না। তার একটাই কথা, আমার হসপিটালে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, না কি উপায় নেই। কিন্তু তুই তো ছুটি নিয়েছিস, এভাবে ছুটি শেষ না হলে তোকে হাসপাতাল থেকে ডাকার মতন কেউ নেই। অন্য কোনো কারণ আছে সেটা বলে যা। জিহাদের কথা মানতেই নারাজ সে। তাকে কিছুতেই মানানো যায়নি। শেষ পর্যন্ত মুখ গোমরা করে বসে আছে সে। তুহা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে। শৈবাল আসে আরও 10 মিনিট পরে। তুহার পাশে বসে গাড়ির দৌড় বন্ধ করতে করতে বলে, সবকিছু নিয়েছ? আবার কিছু রেখে আসোনি তো?
আপনাকে রেখে আসলে শান্তি পেতাম, ভুল করে হয়তো চলে এসেছেন। তুহার কথা শুনে একগাল হাসে শৈবাল। রাগে পিত্তি জ্বলে যাওয়ার মতো অবস্থা হয় তুহার। বিরক্তির স্বরে বিড়বিড় করে বলে, পৃথিবীর সবচাইতে জঘন্য হাসি। শৈবাল আরও একবার হেসে শুধালো, মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ করে আমি তা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তুহার উত্তর দেয় না, কথা বাড়ালেই বাড়বে, তাই নিজেকে শান্ত করে সে। পাশে বসা মেরুন রঙা শার্ট পরা সুপুরুষটাকে এড়িয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালায়। কড়া পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে তার দিকে। মানুষটার দিকে আর চোখে তাকায় তুহা। মনে মনে ভাবে পৃথিবীর সবচাইতে খারাপ সুদর্শন পুরুষটি তার স্বামী। এও বুঝি কোনো একদিন হওয়ার ছিল। এই তো আর মাত্র কিছুদিন, তারপরে এই খারাপ সুদর্শন পুরুষ তার বিরক্তিকর সঙ্গ সব কিছু ছেড়ে চলে যাবে সে। তখন বারবার বিরক্ত হবে না তার কথা শুনে। দিনগুলো মন্দ হবে নাকি ভালো হবে, তুহার জন্য সুখকর হবে তো। ভার্সিটির এক কোণে বসে আছে ইফা, ইকরা, রাতুল আর হিমেল। শান্ত ভার্সিটিতে আসবে না? আমাকে বলেছিল তো আসবে, কিন্তু এখনো আসেনি কেন কে জানে। তুহার বিয়েটা স্বাভাবিকভাবে হলেও বিয়ের পর তার সাথে অন্যায় হয়েছে। সে চুপচাপ এসব মেনে নেওয়ার মতো মেয়ে না, কিন্তু তুহা ভার্সিটিতে কেন আসে না? সে তার প্রাণপ্রিয় স্বামীর সাথে হানিমুনে গিয়েছে। কথাটা বলতে বলতে এগিয়ে সেই হিমেলের পাশে বসে শান্ত। তার উপস্থিতিতে সবার বুকের উপর থেকে ভারী পাথর নেমে যায় যেন। কিন্তু শান্তর মুখের দিকে তাকিয়ে মুখ ফ্যাকাশে হয়ে যায় ইফার। তুই কিভাবে জেনেছিস তার সাথে যোগাযোগ হয়েছে তুহার? না, ওর খোঁজ নিতে গিয়েছিলাম, যাওয়ার পরে শুনেছি। কথা বলতে বলতে সিগারেট ধরায় শান্ত। কথা শেষ হতেই বুকের বাঁ পাশে জ্বালিয়ে রাখা সিগারেট চেপে ধরে। ধরফরিয়ে উঠে দাঁড়ায় চারজনে। ইফা তড়িঘড়ি করে হাত সরিয়ে দেয় শান্তর। সিগারেট চেপে ধরা জায়গায় শার্ট পুড়ে বুক লাল হয়ে যায়। ইফা শার্ট খুলে ফেলে। সহ্য করতে না পেরে একসময় ফুপিয়ে কেঁদে ওঠে ইফা, ইকরা দুইজনে। হিমেল উঠে বরফ এনে দেয়। নীরব থাকে কেবল এত কিছু ঘটানো পুরুষটা। রাতুল ইচ্ছা মতো বকাবকি করে শান্তকে। চার বন্ধুরই অভিমান হয় তুহার ওপর। তুহার যখন ঘুম ভাঙে তখন নিজেকে শৈবালের কামরায় আবিষ্কার করে। গাড়িতে কখন ঘুমিয়ে পড়েছে একদম টের পায়নি। এখন নিজেকে রুমে দেখে সামান্য অবাক হয়। কে এনেছে তাকে? শৈবাল শাহরিয়ার। এই দেমাকি পুরুষ তাকে কামরায় নিয়ে এসেছে। আর মোড়া ভেঙে সামনে তাকাতেই চোখে পড়ে শৈবালকে। কানের ওপর গরম নিঃশ্বাস পড়তেই চমকে ওঠে তোহা। পেছনে ফিরে তাকানোরও সুযোগ পায় না। তার আগে শৈবাল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে দুই হাত আটকে দেয়। আপন ভাবনায় মত্ত থাকায় শৈবাল কখন উঠে এসেছে খেয়াল করেনি। তুহা কঠোরভাবে শুধারো, ছাড়ুন আমাকে, বারবার একই কাজ করতে লজ্জা করে না আপনার? শৈবাল তুহার কানের কাছে আসতে কামড় দেয়। শিউরে ওঠে মেয়েটা। ছেলেটা আস্ত একটা ফাজিল। তাকে পুনরায় প্রশ্ন করে, কোন কাজের কথা বলছো তুমি? নিজেকে প্রশ্ন করেন। এখনো পর্যন্ত যতবার আমায় স্পর্শ করেছেন, একবারও কি আমার অনুমতি নিয়েছেন আপনি? অনুমতি নেওয়ার জন্য যেদিন তুমি থাকবে না সেদিন নিতে আসবো। অনুমতি নিতে হলে খুঁজে পেতে হবে। আপনি আমাকে খুঁজেছেন কখনো যে পাবেন? খুঁজে পাবো কিনা সেটা জিজ্ঞেস না করে এটা জিজ্ঞেস করো, আমি তোমাকে খুঁজবো কিনা। উত্তর দেয় না তুহা। তাকে উত্তর দিতে না দেখে রেগে যায় শৈবাল। কামড় বসায় তুহার গালে, বুকে। মেজাজ খারাপ হয় তুহার। জোর করে শৈবালের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে আওড়ায়, আপনি সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন শৈবাল শাহরিয়ার। আপনার মাঝে যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আমাকে আর কখনো স্পর্শ করবেন না। আপনার এক একটা স্পর্শে বমি আসে আমার, নিজেকে আবর্জনা মনে হয়। আপনি ভালো মানুষ, আপনার সাথে আমার যায় না। তাই দয়া করে আমাকে একটু মুক্তি দিন প্লিজ। আপনি অসহ্যকর একটা পুরুষ। কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে যায় তুহা। শৈবাল থম মেরে বসে আছে। তুহার কথাগুলো তার মাঝে মারাত্মক প্রভাব ফেলেছে। মূলত তুহাকে জ্বালানোর জন্য অনেক সময় তাকে কাছে টেনে নেয় সে। তুহার রাগত স্বরে প্রতিবাদ করা, মুখের সামনে আঙুল নাচিয়ে কথা বলা দারুণ লাগে তার কাছে। কিন্তু তুহার এমন ব্যবহার করবে কস্মিন কালেও ভাবেনি সে। নিজেকে নিজের কাছে মারাত্মক খারাপ মনে হচ্ছে। আমার খারাপ হওয়ার পেছনের কারণটা খতিয়ে দেখে আমাকে খারাপ বলে মিসেস, আমার আফসোস থাকবে না। সমুদ্রকে আবার স্বাভাবিক জীবনে ফিরে এনে আমাকে খারাপ বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না।
কিন্তু এভাবেই তো তুমি আমাকে খারাপ বলতে পারো না জান। আমার প্রতিটা খারাপ কাজে প্রত্যক্ষদর্শী তোমাকে বানানোর জন্য হলেও তোমাকে আমার জীবনে থাকতে হবে সারা জীবন। এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি নই আমি। তুহা বাবার বাড়িতে আছে আজ 4 দিন। শৈবালের সাথে সেদিন রাগারাগি করে এই বাড়িতে চলে এসেছে। মূল কারণ রাগারাগি দেখালেও সে এসেছে নিজের কাজে। জাপানে যাওয়ার বিষয়টা ভালোভাবে গুছিয়ে নিয়েছে এই 4 দিনে। কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের মতো থেকেছে। ওই বাড়িতে যোগাযোগ রেখেছে, মামুনিকে বলেছে বাবার কথা মনে পড়ে, তাকে দেখতে চায়। শৈবালের ব্যাপারটা জানায়নি। এই 4 দিনে তার সাথে 1 সেকেন্ডের জন্যও কথা হয়নি। তুহা একটা কালো জামদানি শাড়ি পরে নিজেকে গুছিয়ে নেয়। এখানকার কাজ শেষ, ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে। নিজেকে সাজানোর কারণ হলো শৈবালকে দেখানো উচিত সে দিব্যি ভালো আছে, সুখে আছে। তুহাকে নেওয়ার জন্য প্রিয় এসেছে। শৈবালের কথা মনে আসতেই আনমনে আশেপাশে তাকায় তুহা। মনের অজান্তেই চোখ বিচরণ করে চারদিকে, কিন্তু কোথাও বহু কাঙ্ক্ষিত পুরুষকে দেখতে পায় না। তুহার চনমনের দৃষ্টি নজরে আসে প্রিয়র। চঞ্চল চিত্তে জবাব দেয়, তোমার বহু আকাঙ্ক্ষিত পুরুষ অসুস্থ, সৈনিয়ে হাসপাতালে রোগী দেখতে গিয়েছে। নিজেকে রোগী বানিয়ে আরেক রোগীর সেবা করা যাকে বলে। প্রিয়র কথায় চমকে ওঠে তুহা। মিনিটের মাঝেই নিজেকে সামনে নেয়, যেন প্রিয়র কথা তার মাঝে কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রিয়র দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে কিছুটা ধমকের স্বরে বলে, কার কথা বলছো? যদি তোমার ভাইয়ের কথা বলে থাকো তাহলে বলবো সে কোথায় আছে, কেমন আছে, এইসব ব্যাপারে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। তুমি আমাকে এইসব বলছো কেন আজব? থমকে যায় প্রিয়। তুহার কাছ থেকে এত কড়া কথা হজম করতে বেগ পোহাতে হয় তাকে। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে তুমি। কার সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষা দেয় না তোমার পরিবার? আকস্মিক শৈবালের কথা শুনে পিলে চমকে ওঠে তুহা। পরিবার নিয়ে কথা বলায় রেগে যায় বেশ। রাতে খাওয়ার সময় সবাইকে টেবিলে দেখা যায়। এর মাঝে তুহার রুমে যায়নি, যার ফলে শৈবালের সাথেও আর দেখা হয়নি। শৈবাল নিচে এসে চেয়ার টেনে বসে। তার এক পাশে আতিফ খন্দকার, অন্য পাশের চেয়ারটা অবহেলায় পড়ে আছে। অপোজিট পাশে প্রিয় বসা। তুহা আর আফসানা বেগম সবকিছু এগিয়ে দেয়। একসময় বিরক্ত হয়ে শৈবাল বলে, মম, আমাদের কিছু লাগলে নিয়ে খেতে পারবো, তুমি খেতে বসো। আর চোখে এক নজর তুহাকে পরখ করেই কথাটা শুধালো শৈবাল। তুহার এসবে ধ্যান নেই। মেয়েটা প্রিয়র প্লেটে খাসির মাংস তুলে দিতে ব্যস্ত। আফসানা বেগম তার হাত টেনে ধরে শৈবালের পাশে বসিয়ে দিতে গেলে তুহা বলে, আমি এখানে বসবো না, তুমি বসো, আমি পরে খাবো। আতিফ খন্দকার হয়তো তুহার মনোভাব বুঝতে পারে, তাই তো তুহাকে বলল। শৈবালের চোয়াল শক্ত হয়ে আসে ক্রমশ। তুহা যে খুব সূক্ষ্মভাবে তার পাশে বসাকে এড়িয়ে গিয়েছে তার ঢের বুঝতে পেরেছে সে। থম মেরে বসে থাকে মুখে খাবার নিয়ে। তার সারা জীবনেও এই মেয়েটার নিকট সে যতটা অপমানিত হয়ে আর কেউ তা করতে সাহস পায়নি কখনো। পেটে খাবার পড়ে না শৈবালের। একে তো জ্বরের ও শরীর মুখে তেতো হয়ে আছে, কোনো খাবারই ভালো লাগছে না। তার উপর তুহার নীরবে করা অপমান দুইটাই সহ্য সীমার বাহিরে। শৈবাল নীরবে প্রস্থান করে সেটা হতে। বাহিরে বজ্রপাত হচ্ছে, বর্ষণের আগাম সংকেত। বৃষ্টি আসার পূর্বেই প্রকৃতির কি নিদারুণ অপূর্ব দৃশ্য। কখনো এতটা মনোযোগ সহকারে প্রকৃতি দেখা হয়নি শৈবালের। আজ দেখতে গিয়ে অনুভব করে মন্দ লাগছে না। কথায় আছে, ব্যক্তি নিজেকে ভালোবাসলে আশেপাশের সব কিছুকেই ভালোবাসতে জানে সে। তবে কি শৈবাল নিজেকে ভালোবাসতে শুরু করেছে? ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে শৈবাল। হাতের সিগারেটটা বৃষ্টির পানিতে ধুয়ে যায়। চোখ বন্ধ করে প্রকৃতির লীলা খেলা অনুভব করে সে। শরীরের জ্বর ব্যথা কিছু মাথায় নেই। মেয়েরই কণ্ঠস্বরে হঠাৎ চমকে উঠে সে। পেছনে তাকিয়ে দেখে তুহা দাঁড়িয়ে। আপনাকে মামুনি ডাকছে। জ্বরের তাপ ক্রমশ বেড়ে চলেছে তার শরীরে। এদিকে আবার তুহার আগুন ঝরানো রূপ। কোনটাই সামলাতে না পেরে মুখ ফসকে বলে ফেলে, মম ডাকছে, তুমি ডাকো নি? আমি ডাকার কথা কেন ডাকবো? ভালোবেসে। শৈবালের কথায় মুচকি হাসে তুহা। আরো একবার মুগ্ধ হয় শৈবাল। তুহার মুখ থেকে বের হয়ে আরো একটা হৃদয় নিংড়ে দেওয়ার মতো কথা। আমি মোমবাতি নই মিস্টার শৈবাল শাহরিয়ার। মোমবাতিরা নিজেকে পুড়িয়ে অন্যকে আলোকিত করে, আর আমি অন্যকে জ্বালিয়ে নিজেকে আলোকিত করি। সবাই ধরে নিয়েছে আপনার জীবনের মোমবাতি আমি,
কিন্তু আপনার ধরে নেওয়া উচিত। আমার জীবনে মোমবাতি আপনি, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আমি আলো নিব। আপনি আমাকে স্বার্থপর হতে বাধ্য করেছেন। রাত প্রায় 2টা বাজতে চলল। তুহা পড়ার টেবিলে বসে আছে। এতদিনের পড়া গুছিয়ে নাই কিছুটা। কালকে ভার্সিটি যাওয়ার ইচ্ছে আছে। শৈবাল তখন ছাদ থেকে এসে চেঞ্জ করে ঝুম বৃষ্টির মাঝেই বের হয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না। তুহা অবশ্যই জানার চেষ্টাও করেনি। এখনো বাড়িতে ফিরছে না কিনা জানা নেই তার। বই খাতাগুলো একপাশে ঠেলে রেখে উঠে দাঁড়ায় সে। প্রচণ্ড ঘুম আসতেছে তার। স্টাডি রুম আর তাদের রুমের দূরত্ব অল্প একটু। তুহার রুমে ঢুকে লাইট জ্বালায়। আশেপাশে নজর দিতে গেলে চোখে পড়ে শৈবালকে। বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। শরীর কাঁপছে থরথর করে। তার অবস্থা বেগতিক দেখেই চমকে যায় তুহা। দ্রুত পায়ে এগিয়ে শৈবালের গায়ে হাত দিতেই আরেক দফা চমকে উঠে সে। জ্বরে সারা শরীর পুড়ে যায় যেন। কপালের একপাশে ছোট্ট একটা ব্যান্ডেজ উকি দিচ্ছে। কখন কিভাবে আঘাত পেয়েছে কে জানি। তুহা একবার ভাবে মামুনিকে ডেকে নেবে। পরক্ষণেই সেই চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমে গিয়ে মগে করে পানি এনে একটা রুমাল দিয়ে জল পুটি দেয় শৈবালকে। ফ্রিজ থেকে খাবার বের করে হালকা কিছু খাবার খাইয়ে দিয়ে ঔষধ দেয় তাকে। শৈবালের অবস্থা দেখে কান্না আসে তুহার। নিজেকে সামলে শৈবালের মুখের দিকে তাকায়। ছেলেটার গোলাপি উষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। সে কি কিছু বলতে চায় তুহাকে? প্রশ্নটা মনে উদয় দিতে এগিয়ে যায় তুহা। শৈবালের এলোমেলো চুলের ভাঁজে আঙুল গড়িয়ে ফিস ফিস করে শুধালো, আঘাত পেয়েছেন কিভাবে শৈবাল শাহরিয়ার? শৈবাল চোখ পিট পিট করে তাকায় তুহার দিকে। কি নিষ্পাপ চাহনি ছেলেটা। বুকের ভেতর ধক করে উঠে তুহার। শৈবাল শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ওষ্ঠাধয় ভিজিয়ে নিয়ে বলে, একটা ছুঁয়ে দাও মিসেস। সমুদ্র তার সবচাইতে প্রিয় বন্ধুটাকে কিভাবে আঘাত করেছে দেখো। তুমি ছুঁয়ে দিয়ে ব্যথা কমে যাবে। আরও একবার সমুদ্রের নাম শুনে ভ্রু কুচকায় তুহা। কে সমুদ্র? শৈবালকে আঘাত করার কারণ কি তাও যদি হয় প্রিয় বন্ধু? তুহা শৈবালের দিকে তাকিয়ে তার সমস্ত প্রশ্ন উগলে দেয়। আপনি সমুদ্র ভাইয়ের প্রিয় বন্ধু হলে সে আপনাকে আঘাত করবে কেন? সে কোথায় আছে? আপনাদের মাঝে কি ঝগড়া হয়েছে? তুহার কথার জবাব দেয় না শৈবাল। বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। তুহা নিজেকে শৈবালের আরও নিকটে নিয়ে গিয়ে মুখের কাছে কান দিয়ে শুনতে পায় কিছু অস্পষ্ট কথা। তুই আমাকে যতবার খুশি আঘাত কর, আমি একটুও রাগ করবো না। তাও তুই দ্রুত সুস্থ হয়ে যা। আমি যে এসব মানসিক অশান্তি নিতে পারছি না। তুই প্লিজ ফিরে আয়। শৈবাল অস্পষ্ট স্বরে আরও কথা বলে, যা তুহা পর্যন্ত পৌঁছায় না। যতটুকু কথা শুনেছে তাতে সে এতটুকু বুঝতে পারছে শৈবাল হয়তো তার বন্ধু সমুদ্রের সাথেই দেখা করতে গিয়েছে। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়ে চমকে ওঠে তুহা। শৈবাল আর তার মাঝে যতটুকু দূরত্ব ছিল তা ইতিমধ্যে ঘুচিয়ে নিয়েছে ছেলেটা। শৈবাল তাকে দু হাতে চাপটে ধরে। উদরে উষ্ণ আদরে ভরিয়ে দেয়। ছোট ছোট কামড়ে টিপ টিপ করে কেঁপে ওঠে তুহা। শৈবাল এগিয়ে সেই ঠোঁট শুয়ে দেয় তুহার। লড়াটে লড়াট ঠেকিয়ে ফিস ফিস করে আওড়ালো, তোমাকে একটুখানি আদর করলে রাগ করবে মিসেস? জবাব দিতে পারে না তুহা। শৈবাল জবাবের আশায় না থেকে ডুব দেয় তুহার মাঝে। সে নিজে নিজেকে প্রশ্ন করে, তোকে এই অসভ্য ছেলেটা একটুখানি ছুঁয়ে দিলে তুই রাগ করবি তুহা? সঠিক জুৎসই উত্তর মেলে না তার নিকট। একটা সময় নিজেকে ছেড়ে দেয় শৈবালের নিকট। পরের দিন সকাল 8টা বাজতে চলল, অথচ এখনো শৈবালের জ্বর নামার নাম গন্ধও নেই। তুহা ভয় পেয়ে আফসানা বেগমকে ব্যাপারটা জানালে। তুহা একবার মনে করে হাসপাতালে যাবে না, আবার কি যেন ভেবে রান্না করে রেডি হয়ে বিকেলের দিকে একবার যায়। সকালে নেওয়ার সময় একবার গিয়েছিল। পরে প্রিয়কে রেখে চলে আসে। আফসানা বেগমকে সামনে নেয় প্রিয়। ভদ্রমহিলা একটু পরপর ফুপিয়ে কেঁদে ওঠে। তুহা যখন যায় তখন দেখে শৈবালকে ঘিরে তার কয়েকজন কলিগ দাঁড়িয়ে। কেবিনে তারা ব্যতীত অন্য কেউ নেই। স্যার, উনি কে? কি হন আপনার? শৈবাল তাদের দিকে শান্ত চোখে তাকিয়ে কিছুটা আদেশের স্বরে বলে, আপনার একপাশে গিয়ে কাইন্ডলি আমার মিসেসকে জায়গা দিন। সবাই অবাক হয়ে শৈবালের দিকে তাকায়। মিসেস বলতে কি বোঝানো হয়েছে কারো বুঝতে বাকি নেই। কাজ পাগল মেয়েদের দিকে চোখ তুলে না তাকানো ছেলেটার বউয়ের প্রতি ক্রিয়ার দেখে বিস্মিত হয় সকলে। সিরিয়াসলি মিস্টার শৈবাল শাহরিয়ার, উনি আপনার ওয়াইফ? আমার তো এখনো বিশ্বাস হয় না। অবিশ্বাস করার মতো এখানে কিছু ঘটে না মিস দিয়া। তুহা যখন হাসপাতাল থেকে ফিরে আসে তখন রাত 10টা বাজে। সারাটা দিন হাঁসফাঁস করে কেটেছে তার। মানুষটা হাসপাতালের বিছানায় পড়ে আছে।
কিছুতেই যেন স্বস্তি মিলছে না তার। কেউ একটা পশুর সাথে কিছুদিন থাকলেও তার প্রতি মায়া জন্মে যায়, সেখানে সে তো জলজ্যান্ত মানুষ। শৈবালের জ্বর বেড়ে যাওয়াতে তাকে বাড়িতে আসার অনুমতি দেয় না ডাক্তার। আরও 2 দিন পরে ফিরে আসছে শৈবাল। আজকে 13 তারিখ। 2 দিন পর তুহার ফ্লাইট। তার চলে যাওয়ার কথা এখনও নুরুল পাটোয়ারি ছাড়া কেউ জানে না। তুহা সিদ্ধান্ত নেয় আজকে এ বাড়ি থেকে চলে যাবে। ছেলেটা 3 দিন আগে চট্টগ্রাম গিয়েছে কোনো একটা কাজে, আজকে আসার কথা। শৈবাল বাড়ি না থাকাকালীন সব কিছু গুছিয়ে আফসানা বেগমের কাছে যায় তুহা। মামুনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অবাক হয় আফসানা বেগম। তুহা কেবল শৈবালকে এড়িয়ে চলে না, সাথে তাদেরকেও কথা যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। সেখানে আজ হঠাৎ সেদে কথা বলতে আসায় অবাক হন বটে। তরকারিতে মশলা দিতে দিতে বলল, মামুনিকে কিছু বলার প্রয়োজন আছে নাকি? আমাদেরকে তো দূরে ঠেলে দিয়েছো। তুহা কথা বাড়াতে চায় না, তাই সেদিকে না গিয়ে সরাসরি আওড়ায়। এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি কালকে চলে যেতে চাই। অসুবিধা নাই, বাড়ি যাও, গিয়ে ঘুরে ফিরে আসো। গেলে তো আর ফিরে আসবো না মামুনি। বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের সব মা এভাবে বলে না। সরি টু সে মামুনি, আমি তোমার মতামত শুনতে পারবো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার ছেলে এত অপরাধ করার পরেও তোমরা তাকে সাপোর্ট করে যাও, তাই তোমাদের নিয়ে আমার কিছুই বলার নেই। কিন্তু আমি এইসব সহ্য করে এখানে থাকতে পারবো না। একটা মেয়ে বিয়ের পরে স্বামীর যত্ন ভালোবাসার ছায়াতলে থাকে। আমাকে যত্ন করে বা ভালোবেসে তোমার ছেলে তার ভালোবাসাকে অপমানিত করবে করবে না হয়তো। তুমি তুমি চেয়েছো তোমার ছেলের সাথে আমি সুখে সংসার করি, আমিও চেয়েছিলাম। কিন্তু আসল যে ব্যক্তি সে চায়নি, তার সংসারটা তাই আর আগায়নি। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আফসানা বেগম। ছেলের কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত, কিন্তু কখনো চায়নি তাদের সম্পর্কটা ভেঙে যায়। শৈবাল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রুমে আসে 12টা নাগাদ। তুহা বেডের এক কোণে ঘুমের বান্দরে শুয়ে আছে। ইচ্ছে করে আজকে এই রুমে এসেছে। ভোরবেলা যদি চলে যেতে হয় তাহলে এই রুমে তাকে আসতেই হতো, আর তখন শৈবালের রুমের দোর বন্ধ থাকে, তাই বাধ্য হয়ে এখানেই থাকতে হলো তাকে। শৈবাল রুমে ঢুকে তুহাকে দেখে খানিকটা অবাক হয়। এত এত ব্যস্ততার মাঝেও এই নারীকে সবসময় মনে পড়েছে তার। কিন্তু রমণী যে জেদ ধরেছিল, নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল তার সাথে দেখা দেবে না, আজ হঠাৎ এখানে কেন? প্রশ্ন মনে আসলেও কথা আগায় না শৈবাল। তুহার দিকে এগিয়ে গিয়ে অন্য টপিকে প্রশ্ন তোলে। কি ব্যাপার মিসেস, তুমি নাকি ভার্সিটিতে যাও না? ভার্সিটি যাওয়ার জন্য মাস 2 আগেও তো আমার সাথে ঝগড়া করেছ। জবাব দেয় না তুহা। নিজেকে ঘুমন্ত মানুষে প্রমাণ করতে ব্যস্ত সে। শৈবালের নাছর বান্দা সে বুঝতে পেরেছে তুহা ইচ্ছা করে তাকে ইগনোর করছে। আমি ঘুমোবো, ডিস্টার্ব করবেন না। এতদিন পরে ভালোবাসা মানুষের মুখ দেখেছ, কোথায় একটু চুমুটুমু খাবে, তা না করে পালাতে চাইছ। আপনাকে ভালোবাসার আগে আমার মরে যাওয়া উচিত। অনুভূতি লুকানো যায় না মিসেস, নিজেকে লুকিয়ে রেখে অনুভূতি লুকানোর বৃথা চেষ্টা করো না। চমকে ওঠে তুহা। এভাবে কথা বলছে কেন শৈবাল? সে কি কিছু জানতে পেরেছে? তার কেন বারবার এটা মনে হয় শৈবাল সব কিছু জানে? তুমি আমাকে ভালোবেসে যাও মিসেস, আমি তোমার দায়িত্ব নেব সারা জীবনের জন্য। শুধু ভালোবাসতে পারবো না। কথাটা বলতে যতটুকু সময়, এরপর আর অপেক্ষা করে না। দুহাতে মত্ত হয়ে পড়ে শৈবালের এক একটি স্পর্শে। মেয়েটা নীরবে কাঁদে। দায়িত্ব নিব কিন্তু ভালোবাসতে পারবো না কথাটা বলে আরও একবার তুহাকে খণ্ড বিখণ্ড করে দেয়। শৈবাল ঘুম থেকে উঠে 7:30টার সময়। 8:30টায় বের হতে হবে তাকে। পাশে তাকিয়ে তুহাকে খুঁজে পায় না। সাধারণত মেয়েটা এত সকালে ঘুম থেকে ওঠে না, আজ হঠাৎ কি হলো কে জানে। এসব ভেবেই ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। তার কল্পনায় বিচরণ করা রমণীর খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠে। মেয়েটা বড্ড ভাবায় তাকে। যতবার মনে করে এই মেয়েকে নিয়ে ভাববে না, ততবার তার কথাই মনে পড়ে। শৈবাল দ্রুত শাওয়ার নিয়ে বের হয়ে রেডি হয়। তখনও খুঁজে পায় না তুহাকে। হাতে নিয়ে খামটা খুলতেই বের হয়ে আসে একটা চেক। শৈবাল অবাক হয়ে তাকিয়ে দেখে 20 লক্ষ টাকার চেকটা, যেটা সে তুহাকে তাদের বিয়ের রাতে দিয়েছিল। সাথে একটা চিরকুট। তাড়াহুড়ো করে সেটা মেরে ধরে চোখের সামনে। আজ আর আপনাকে সম্বোধন করতে ইচ্ছে করছে না। এই নিন আপনার 20 লক্ষ টাকা, যে টাকা আমাকে কাবিন দেয়াতে দিনের পর দিন খোঁচা শুনতে হয়েছে।
আপনি নিজেই কাবিনের টাকাটা আমায় দিয়েছিলেন। আজ সেই টাকা আপনাকে ফেরত দিয়ে বলতে চাই আমি আমি আপনাকে মুক্ত করে দিয়েছি। আপনার খোঁচা থেকে নিজেকে মুক্ত করেছি আমি। আপনাকে কষ্ট করে আমার দায়িত্ব নিতে হবে না। আমি আপনার জীবন থেকে সরে যাচ্ছি। জানি কখনো খুঁজবেন না, তারপরেও বলছি খোঁজার বৃথা চেষ্টাটাও করবেন না। কারণ যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাবেন না। সর্বোপরি ভালো থাকবেন। তোহা নামক বেড়াজাল থেকে মুক্ত করে দিলাম আমি আপনাকে। ঘন্টা দুয়েক ধরে শাওয়ার নেয় শৈবাল। মনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ছেলেটা। পৃথিবীর দুই প্রান্তে দুজন কপট কপটি গুমড়ে মরে যাচ্ছে, অথচ কেউ কারো কাছে হার মানতে রাজি না। আফসানা বেগম ছেলের রুমে ঢুকে দেখে শৈবাল দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চোখ দুইটা রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে। আঁচলে মুখ লুকিয়ে কাঁদে ভদ্রমহিলা। ছেলের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আওড়ায়, তোর আঙ্কেলের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞেস কর শৈবাল। আমি জানি ভাইজান জানে তোহা কোথায় আছে। নিজেকে এভাবে কষ্ট দিস না। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে তোর। এভাবে তো সব সমাধান হয় না। নিজে যখন অপরাধ করেছিস তাহলে নিজেই খুঁজে নে। তোহার কাছে আরেকটা সুযোগ চেয়ে দেখ। ক্ষমা চাওয়ার জন্য মানুষটাকে খুঁজে পেতে হবে তো মম। তাকে খুঁজে এনে দাও। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি তো জানো তোমার ছেলে কখনো কিছু চায়নি তোমাদের কাছে। এখন একটা কথা রাখো প্লিজ। আমি তাকে ছাড়া ভালো নেই মম। আর শাস্তি দেওয়া শেষ হবে কখন? আমি যে মরে যাচ্ছি, আমাকে বাঁচতে সাহায্য করো ও মম। আফসানা বেগম ছেলের আহাজারিতে নীরবে কাঁদে। ছেলেকে বোঝায় আরো একবার নুরুল পাটোয়ারির কাছে যাওয়ার জন্য। তোহা কোথায় আঙ্কেল? আমাকে কিছু বলে যায়নি। আপনি আপনার মেয়ের সম্পর্কে জানেন না? কথাটা শুনেছি একু হাসবে। আমি যেহেতু কিছু জানি না, তাই আমাকে বারবার একই কথা জিজ্ঞাসা করে লাভ নেই তোমার। শরীরের ভার ছেড়ে দেয় শৈবাল। নুরুল পাটোয়ারির পায়ের কাছে বসে দুই হাতে তার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তোমরা বাবা মেয়ে আমাকে এই কোন শাস্তি দিচ্ছ আঙ্কেল? আমি সহ্য করতে পারছি না আর। তোমার মেয়েকে এনে দাও, নাহলে আমি মরে যাব। বলো না তোয়া কোথায় আছে? আমি 3 দিন শেষ হয়ে যাচ্ছে। আমাকে বলো আমার তোয়া কোথায় আছে। ও আঙ্কেল বলো না। বিকালে শৈবাল ছাদের সিঁড়িতে বসে আছে। উস্কো খুস্কো চুলে তাকে চেনা বড় নাই। তুয়াকে ছাড়া দিনগুলো কিভাবে কাটায় সেটা যদি পাষণ্ড নারীকে দেখানো যেত, তাহলে কি সেই নারীর মন নরম হতো? যেদিন তুহার বাবা বলেছিল তুহা জাপানে আছে, সঠিক ঠিকানাও দিয়েছে শৈবালকে। সে সব কিছু বুঝিয়ে সমুদ্রের কাছে গিয়েছে। ছেলেটার অবস্থা দেখে তার সাথে কিছু সময় কাটায়। তুহা যে পড়ালেখা করতে গিয়েছে, কোথায় উঠেছে সে কথাও বলেছে নুরুল পাটোয়ারি। সেদিনের পর আজ 2 মাস 6 দিন চলে। শৈবালের ফ্লাইট বিকেলবেলা। মনের রানীকে ছাড়া 7 মাসের উপরে কাটিয়ে ফেলেছে শৈবাল। শৈবাল সবচাইতে বেশি ভয় পায় যেটাতে, তাহলে তুহা যদি নিজেকে পরিবর্তন করে ফেলে। কি করে বাঁচবে এই পাষণ্ড নারীকে ছাড়া? এসব চিন্তায় দু চোখে ঘুম নাই শৈবালে। 3:30টার দিকে শৈবাল সবার থেকে বিদায় নিয়ে বের হয়। ওই দেশে দিশারার সাথে যোগাযোগ হয়েছে তার। সে হয়তো এয়ারপোর্টে আসবে শৈবালকে রিসিভ করতে। শৈবাল পই পই করে নিষেধ করে দিয়েছে তার যাওয়ার সম্পর্কে, যেন তুহা কিছু না জানে। তাও বলেছে কিনা জানা নেই শৈবালের। তুহা ভারী প্যান্ট নিয়ে উঠে দাঁড়ায়। প্রচণ্ড খিদে পেয়েছে তার। বাসায় ফুপি বা দিশারা কেউ নেই। তুহা সাবধানে উঠে ফ্রিজের কাছে গিয়ে খাবার নেয়। ওভেনে গরম করে কেবল খেতে বসে। সে সময় কলিং বেল বাজে। তুহা ভাবে হয়তো দিশারা বা ফুপি এসেছে, তাই ধীরে ধীরে এগিয়ে যায়। বেশ সময় লাগে তার দৌড় পর্যন্ত পৌঁছাতে। কিন্তু অপর পাশের মানুষটা যে বড্ড অধৈর্য। একের পর এক বেল বাজিয়েই যাচ্ছে। বেশ রাগ হয় তার। দৌড় খুলে রাগত স্বরে কিছু বলতে যাবে, তার আগেই থমকে যায় সে। পায়ের নিচে মাটি যেন সরে যায়। শেষ কোন দিন এত অবাক হয়েছে তার জানা নেই। শৈবাল এখানে কি করছে এটা মাথায় ঢোকে না তার। আশেপাশে কেউ নেই, শুধু শৈবাল দাঁড়িয়ে আছে। তুহা আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি করে দৌড় বন্ধ করে দিতে গেলে শৈবাল তুহার হাত ধরে ফেলে। তাকে সরিয়ে দিয়ে নিজের ভেতর ঢুকে পড়ে। পরপর এতগুলো কাজে হতভম্ব হয়ে যায় তুহা। কি করবে ভেবে পায় না। শৈবালের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। নাছরবান্দা শৈবাল ছাড়লে তো। সে তুহার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি প্রেগনেন্ট তুহা? কিছু বলে না তুহা। নিজের চোখে যখন দেখতেই পায় তবে জিজ্ঞাসা করার কি দরকার। বরং সে কিছুটা রাগত স্বরে বলল, আপনি এখানে কি করেন? অপরিচিত কারো বাসায় অনুমতি ছাড়া প্রবেশ করেন কি করে আপনি?
শৈবাল কি বলবে ভেবে পায় না। তুহাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে। নিজের হতভম্বতা ভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি। এর মাঝেই তুহার প্রশ্নের কবলে পড়েছে, এভাবে তাকে না চেনার ভান করে কেন এই মেয়ে? শৈবালের বুকের ভেতরটা যে জ্বলে যায় সেদিকে নজর দিতে পারে না, নিজেকে সামলাতে পারে না শৈবাল। চোখ ছলছল করে উঠে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পাষণ্ড নারীর গালে হাত গড়িয়ে ভেজা গলায় আওড়ায়, এতটা পাষাণ কেন তুমি মিসেস? আমি বাবা হব এই খুশির খবরটা পর্যন্ত তুমি আমাকে দিতে পারো না। কিসের তো রাগ তোমার? যা ভুল করেছে আমার হাজব্যান্ড সত্তা করেছে, বাবা হিসেবে আমি কি ভুল করেছে? আমাকে কেন বাবার সাথে থেকে বঞ্চিত করতে চেয়েছো তুমি? তুহা পাথর বনে দাঁড়িয়ে আছে। শৈবালের কথার পিঠে কি বলা উচিত খুঁজে পায় না। প্রশ্নের উত্তর দাও মিসেস, কেন এরকম করেছো? আমি চাইনি আমার সন্তানের উপর আপনার ছায়া পড়ুক। আহত হয় শৈবাল। কুস্মিন কালেও ভাবেনি নিষ্ঠুর রানী এই কথাটা বলতে পারে। কি অপরাধ করেছে সে? সে এমন কোনো দোষ করেনি যাতে এমন মৃত্যুসম বাক্য তাকে শুনতে হবে। মনের মাঝে রাগ হানা দেয়। তুহার কোনো অধিকার নেই তাকে এ ধরনের কথা বলে। সে তুহার কাছে ছুটে এসেছে দেখে মেয়েটা তাকে ছ্যাঁচড়া ভেবেছে নাকি? রেগে যাবে না ভেবেও বেশ খানিকটা রাগ হয় শৈবালের। তুহার দিকে তেড়ে গিয়ে বলে, আমি কি অপরাধ করেছি সেটা বলো। কাউকে খুন করেছে নাকি আমার চরিত্রের সমস্যা আছে? আমার ছায়া আমার সন্তানের উপর পড়বে না কেন? আপনি চলে যান এখান থেকে। আমার প্রশ্নের উত্তর দাও মিসেস, আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। আমি আপনার সাথে কেন যাব? হু আর ইউ? শৈবাল ভেবে পায় না কি বলবে। তুহার এতটা কঠোরতা সে মেনে নিতে পারে না। এদিকে তুহাও তাকে সুযোগ দিতে রাজি না। সব দিক ভেবেই দিশেহারা হয় শৈবাল। এই নিষ্ঠুর রমণীকে ভালোবেসে বলেই তো বারবার ছুটে আসে। সে কি একটুও বুঝতে পারে না কেন বারবার তাকে দূরে সরিয়ে দিতে হয়? শৈবাল নিজেকে শান্ত করে তুহার দিকে এগিয়ে যায়। তাকে শক্ত করে বুক পিঞ্জেরাতে আবদ্ধ করে নেয়। হঠাৎ এতটা শক্ত করে জড়িয়ে ধরায় হক চুকিয়ে যায় তুহা। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয় শৈবাল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তার মনের রানীকে। শৈবাল আবারও কেঁদে ফেলে ভেজা গলায় শুধারো, আমার সাথে এমন করো কেন মিসেস? আমি মরে যাব। তোমাকে ছাড়া এক মুহূর্তে থাকা আমার পক্ষে সম্ভব না। আর কত শাস্তি দেবে তুমি আমাকে? আপনি আবার এসেছেন আমার সাথে অভিনয় করতে? আমাকে দেখে আপনার পুতুল মনে হয়? যেভাবে খুশি নাচাবেন সেভাবেই। যখন খুশি হলো নিজের কলিগদের সামনে অভিনয় করবেন, আবার খুশি হলে বলবেন আপনি আপনি আমাকে কখনো ভালোই বাসবেন না, আমি আপনার দায়িত্ব হয়ে থাকবো। কেন শৈবাল শাহরিয়ার? দায়িত্ব তো আমার বাবারও ছিল আমার প্রতি, কিন্তু সে ভালোবেসে তার মেয়ের দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব তো একটা কুকুরের প্রতিও তার মালিকের থাকে। আপনি আমার প্রতি কোন দায়িত্বটা পালন করবেন শুনি? এতদিন আমি আপনার বউ ছিলাম, সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন, এখন কি আমার বাচ্চার দায়িত্ব নিয়ে জন্য এসেছেন আপনি? শৈবাল নির্বাক বনে তাকিয়ে আছে। চুপচাপ তুহার সকল অভিযোগ শুনে নিজের অজান্তেই তুহাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে আগে কখনো ভাবেনি। কিছু করার আগে তার মাথাতেই থাকে না তার এই কথা বা বাজে কেউ কষ্ট পাবে কিনা। তার মিসেস তাহলে এত বড় কষ্ট বুকে পুঁজি করেই তাকে ছেড়ে চলে এসেছে। এতক্ষণ ধস্তাধস্তি করে জোরে কথা বলে ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে তুহা। শরীরে শক্তি নাই বললেই চলে। শৈবাল পানি এগিয়ে দেয় তুহার দিকে। তাকে না নিতে দেখে নিজেই এগিয়ে গিয়ে খাইয়ে দেয়। চুপটি করে আছে রমণী। ঝড় হওয়ার পর পরিবেশ যেমন শান্ত থাকে, এখানকার পরিবেশে শৈবালের নিকট তেমনি লাগছে। সে তুহাকে আর ঘাটাতে চায় না। খাবার এনে তুহাকে খাইয়ে দেয়। নেতে যাওয়া শরীরটাকে কোনো মতে টেনে ধরে তুহা। শৈবাল তাড়াতাড়ি তাকে ধরে ফেলে, কাজ জড়িয়ে ধরে বলল, কোন রুমে যাবা? আমাকে বলো, আমি দিয়ে আসি। তোমার একা যেতে কষ্ট হবে। এতদিন একা চলে এসেছি, এখনো পারবো। তুহার কথাটাকে পাত্তা না দিয়ে তাকে কোলে তুলে নেয় শৈবাল। উপায়ন্তর না পেয়ে সে বলে ওপরে 3 নম্বর রুমে যাবে। তুহার ওজন বেশ বেড়েছে, গাল গরু ফুলে গিয়েছে, সারা শরীর জুড়ে মাতৃত্বের চিহ্ন বসে গিয়েছে। এই তুহাকে দেখে যেন আরও একবার প্রেমে পড়ে গিয়েছে শৈবাল। মেয়েটা আরও গুরুমুরু সুন্দরী হয়েছে। তুহাকে বেঁধে শুইয়ে দেয় শৈবাল, মাথার নিচে বালিশ এগিয়ে দেয়। তুমি একটু ঘুমাও, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আমি আছি, কোথাও যাবো না তোমাকে ছাড়া। ইস, কি সুন্দর করে কথা বলে তার ব্যক্তিগত পুরুষ। মনে মনে তৃপ্তির হাসি হাসে মেয়েটা। খুব করে চায় শৈবাল যেন তাকে রেখে না যায়। তার এই অসভ্য বলুক বা বেয়াদব যাই বলে, এই পুরুষ মানুষটার জন্য মন পড়ে।
তাকে ছেড়ে থাকতে পারে না। এই যে সে তার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় নিজেকে। তুহা মনে মনে আওড়ালো, আমার সুখ ধরে রাখবেন শৈবাল সাহেব। আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। আপনি আমার হয়ে থাকেন, আমাকে ভালোবাসেন। আপনিহীন আমিটাকে আমি খুঁজে পাই না। সে সব সময় আপনাতে বিচরণ করে। শেফালি বেগম জামাই আদরে ব্যস্ত হয়ে পড়েন। নিজের মেয়ের বিয়ে হয়নি তো কি হয়েছে, তুহাকে তিনি নিজের মেয়ের মতোই আদর যত্ন করেন। তার স্বামী এসেছে, আদর যত্ন না করলে হয়? শৈবাল কি বলবে খুঁজে পায় না। একদিকে তুহার অবহেলা, অন্যদিকে এসব খাওয়ার প্যারা তার সহ্য সীমার বাইরে। তাও ভদ্র ছেলের মতো চুপটি করে বসে আছে। শেফালি বেগমের কথার পিঠে মৃদুস্বরে উত্তর দেয়, খাচ্ছি তো আন্টি, আপনি ব্যস্ত হবেন না। তুহা সেখান থেকে নীরবে প্রস্থান করে। কথা বাড়াতে ইচ্ছে করছে না। তাছাড়া শৈবালকে বলার মতো আর কোনো কথা বাকি নেই। এই সুপুরুষকে যতটুকু চিনেছে তাতে মনে হয় না তুহার কাছে আর আসবে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। জীবনটা কেমন গন্তব্যহীন হয়ে যাচ্ছে। আপন নীরের খোঁজে ছটফট করে বেড়ায় গন্তব্যহীন রমণী। তুহার রুমে এসে বন্ধুদের কল দেয়। গ্রুপ কলে জয়েন হয় শান্ত, হিমের, রাতুল, ইকরার, ইফা। সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। ঘণ্টাখানিক পর রুমে আসে শৈবাল। তুহাকে ফোনে কথা বলতে দেখে অবাক হয়। সে জানতো এই মেয়ে ফোন ব্যবহার করে না। এখন তো দেখছে ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে। তুহার কাজে শৈবালের মিশ্র অনুভূতি হয়। কিছুটা রাগ, কিছুটা অভিমান, আবার কিছুটা হারিয়ে ফেলার ভয়। তার যতটুকু ধারণা আছে তুহার বন্ধু শান্ত তার মিসেসকে পছন্দ করে। শৈবাল আসতে দেখে নড়ে চড়ে বসে তুহা, কিন্তু ফোন কাটে না। শৈবাল তার পাশে বসে ভিডিও কলের ক্যামেরা বন্ধ করে মিউট করে দেয় কল। কিছুটা রেগে যায় তুহা। শৈবালের দিকে কটমট করে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? এসব কি শুরু করেছেন আপনি? তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি প্লিজ চলে যান। তুমি শান্তর সাথে যোগাযোগ রাখবে না তো? হ্যাঁ, হতভম্ব হয়ে তাকায় তুহা। শৈবাল শান্তর ব্যাপারে কিভাবে জানে? না জেনে থাকলে এভাবে বলার কথা না। সে কিছুটা অবাক হয়েই বলল, এভাবে কেন বলছেন? শান্ত কি করেছে? শান্ত কি করেছে সেটা তুমি খুব ভালো করে জানো। আমি চাই না কি আমার মিসেসের দিকে অন্য নজরে তাকিয়ে থাকুক। আর আমি আপনার কথা শুনবো কেন? শৈবালের মাথায় রাগ চড়ে বসেছে বহু আগেই। এখন তুহার তেরা কথা শুনে আরও বেশি মাথা নষ্ট হয়ে যায়। হাতে থাকা তুহার ফোনটা ছুঁড়ে ফেলে। দেয়ালের এক কোণে লেগে অবহেলায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকে। তুহার এত পরিমাণে খারাপ লাগে, আবার ভয়ও হতে থাকে। শৈবাল রক্তলাল চোখে তার দিকে তাকিয়ে থাকে। দৃষ্টিতে কি আছে জানা নেই তুহার। হঠাৎ এমন কাজে বেশ ভরকে গিয়েছে মেয়েটা। শৈবাল তুহার দুই গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি শুধু আমার বউ। আমি তোমার দিকে মন কেমনের দৃষ্টিতে তাকাবো। আমি তোমাকে ভালোবাসবো, অন্য কারো সে অধিকার নেই। তোমার হাত ধরবো আমি, গোটা তুমিটাকে আমি বিচরণ করব। তাহলে সেখানে অন্য পুরুষ আসবে কেন? অন্য পুরুষের কথা এখানে আসছে কেন? শান্ত আমার বন্ধু, আমি তাকে বন্ধুর নজরেই দেখি। তুমি যাকে বন্ধুর নজরে দেখো সে তোমাকে বন্ধু ভাবে না, এটা বোঝার চেষ্টা করো। আমিও মানুষ তুহা, আমাকে কেন কষ্ট দিতে চাও তুমি? পরপুরুষের সাথে কথা বলবা না। আপনি কি আমায় সন্দেহ করেন? আমি তোমাকে সন্দেহ করি না মিসেস, এই ধরনের কথা বলবা না। আমি জাস্ট তোমাকে বোঝাতে চাইছি। আপনাকে কিছু বোঝাতে হবে না, আপনি যেতে পারেন। শৈবাল প্রতি উত্তর করে না। তুহার কোমরে ডান হাত গড়িয়ে দেয়, কাছে টেনে নেয় নিষ্ঠুর রানীকে। কোমরে স্লাইড করতে করতে তুহার ফুলে ওঠা গালে ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। ছটফট করে ওঠে তুহা, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এদিক থেকে অন্যরকম শৈবালকে আবিষ্কার করে। তুহার গালে, ঘাড়ে চুমুর সাথে কামড়ের বর্ষণ নামে। তুহা শৈবালকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, আমার কাছে আসবেন না। আপনার শরীর থেকে গন্ধ আসে, বমি পায় আমার। আপনি প্লিজ আমায় স্পর্শ করবেন না। আপনার এইসব স্পর্শ আমি নিতে পারি না। চলে যান আপনি এখান থেকে শৈবাল শাহরিয়ার। আপনি বারবার অপরাধ করবেন আর আমি আপনাকে ক্ষমা করতে পারবো না বারবার। আপনি দিনকে দিন আরো অসহ্য হয়ে যাচ্ছেন। বিস্ময়ে হতবিহ্বল হয়ে বসে আছে শৈবাল। জিব্বার কোণে জুৎসই জবাব পায় না ছেলেটা। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়েটা হয়তো তার সামনেই বসে আছে। সে না হয় ভুল করেছে, তুহাকে অবহেলা করেছে, কিন্তু তুহা, তার কি কোনো দোষ ছিল না? প্রথম থেকেই সে তুহার সাথে যা করেছে তার দ্বিগুণ তাকে ফেরত দিয়েছে মেয়েটা।
আমি না হয় ভুল করেছি মিসেস, কিন্তু একটি বারের জন্য কি তুমি আমার ভুল শুধরে দিতে এগিয়ে এসছ? আমার পাশে বসে ভালোবেসে জানতে চেয়েছ কখনো কি হয়েছে আমার? কি হয়েছে আমার? সব দোষ দিন শেষে আমাদের ছেলেদের ঘাড়েই কেন আসে মিসেস? তুহা কিছুটা রাগ মিশ্রিত স্বরে জবাব দেয়। আপনারা ছেলেরা অতীত আঁকড়ে পড়ে থাকবেন, একসময় বিয়ে করবেন, তখন এসে বউয়ের উপর অতীতের শোধ তুলবেন। কানের কাছে সব মেয়েরা একরকম বলে বলে জব করবেন। কেন আমাদের মেয়েদের কি কোনো সম্মান নেই? শৈবাল হেরে যাওয়া সৈনিকের মতো বলল, উভয় যদি এগোলা হয় তাহলে সংসার কিভাবে টিকবে? এখানে সম্মানের কথা কেন আসছে তুহা? ভুলটা আমার ছিল, আমি নিজের ভুল স্বীকার করেছি। ছোটবেলা থেকে বেশিরভাগ মেয়েলি কেসগুলোতে দেখি মেয়েরা নিজের স্বামীর থেকে একটু ভালো অপশন যদি পায় তাহলে স্বামীর সন্তান ফেলে চলে যায়। শেষের কথাগুলো জড়িয়ে আসে ভেজা কণ্ঠস্বর। তুহা থম মেরে বসে আছে, মাথায় ঘুরপাক খায় শৈবালের সব কথা। সে কি একটু বেশি বেশি করে ফেলেছে? শৈবাল কথা শেষ করে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়। উঠে যাওয়ার আগে তুহার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, ভালো থেকো। আমার উপরও রাগ আমার সন্তানের উপর না দেখানোর অনুরোধ রইল। শৈবাল শাহরিয়ার তার মিসেসকে অনেক ভালোবাসে। কথা শেষ করে উঠে যেতে নাই শৈবাল, ধরফড়িয়ে ওঠে তুহা। ছেলেটার কোমরের পাশের একাংশ টেনে ধরে হাউ বাউ করে কেঁদে ওঠে। তুহাকে কাঁদতে দেখে হকচকিয়ে যায় শৈবাল। তাড়াতাড়ি আবার বসে পড়ে মেয়েটার পাশে। তার মাথায় হাত রাখতেই গলা জড়িয়ে ধরে তুহা। বুকে মুখ লুকিয়ে ইচ্ছে মতো কাঁদে। শৈবাল নিজের বাহু ডোরে আগলে নেয় অর্ধাঙ্গিনীকে। তুহা ব্যাকুল হয়ে কাঁদে, ফুপিয়ে কিছু একটা বলে, যদিও কতটা শৈবাল অব্দি পৌঁছায় না। পুনরায় জিজ্ঞেস না করে সময় দেয় তুহাকে। মেয়েটা নিজেকে সামলাতে বেশ ব্যাক পোহাতে হয়। মিনিট 20 পর শান্ত হয় তুহা, কিন্তু শৈবালকে ছেড়ে ওঠে না। 2 হাতে শক্ত করে কোমর জড়িয়ে রাখে। তুহাকে শান্ত হতে দেখে শৈবাল ফিস ফিস করে শুধালো, এভাবে কাঁদে না মিসেস, আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তারপরও তোমার চোখের জল নষ্ট করো না। শৈবালের কথা তুহা শোনে কি না জানা নেই। মেয়েরা শৈবালের বুকে মাথা তুলে তার দিকে তাকায়, তারপর আবারও বুক ঢোকায়। এক হাতে শৈবালের বুকের 3টা বোতাম খুলে ফেলে। তার সুপুরুষ হাজব্যান্ডের বুকে এর কথারই চুমু খায়। শৈবাল চোখ বন্ধ করে উন্মাদ তুহার প্রতিটা স্পর্শ অনুভব করে। রমণীর অবস্থা দেখে একদিকে ভালো লাগার আবেশে চোখ বন্ধ হয়ে আসে, অন্যদিকে আবার হাসিও পায়। এই এক অন্য তুহাকে দেখছে সে। তুহাকে কিছুটা শান্ত হতে লজ্জায় আবারও বুক ঢোকায়। এই যাত্রায় হেসে ফেলে শৈবাল। তুহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, কিছু লাগবে মিসেস? তুহা কিছুটা নড়ে চড়ে মিনিট 2 পরে জবাব দেয়, আপনাকে লাগবে, আপনি যাবেন না? কেন যাব না? ফিস ফিস করে আওড়ালো শৈবাল। তুহাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলে, এখানে থেকে যেতে বলছো? তোমার ফুবি আমাকে ঘর জামাই রাখবে নাকি? আপনার মতো পুরুষ থাকবে ঘর জামাই? এও বিশ্বাসযোগ্য? তুমি কি আমার সাথে যাবে? তুহা ভেবে পায় না কি বলবে। মনের সাথে বিবেকের যুদ্ধ লাগে। একদিকে পড়ালেখা, অন্যদিকে শৈবাল। নিজের অসুস্থ শরীর নিয়ে পড়ালেখা করেছে সে, এখন ড্রপ দিবে। ভাবতেই তো কান্না পায়। তুহার মনের ভাবনা হয়তো বুঝতে পারে শৈবাল। মুখে ফু দিয়ে বলতো, তোমার সব ধরনের সিদ্ধান্তে আমাকে পাশে পাবা। যদি এখানে পড়ালেখা কন্টিনিউ করতে চাও তাও করতে পারো, আর যদি দেশে যেতে চাও তাহলে আমি সবটা ম্যানেজ করে নেব। আমি এখন দেশে গেলে 1 বছর ড্রপ দিতে হবে না? তাছাড়া এত দ্রুত আপনিও বা যাবেন কি করে? আচ্ছা থাক, এদিকটা আমার উপর ছেড়ে দাও, আমি সামনে নেব। শৈবাল একটু থেমে আবারও বলল, আমি তোমার মন রাখতে মিথ্যাটা বলবো না। সত্যি যেটা সেটা হলো তুমি সবকিছু না জেনে না বুঝে এখানে চলে এসে ভুল করছো। তোমার ঠান্ডা মাথা আর একটু ভাবা উচিত ছিল। বিয়ে প্রতিটা মেয়ের জীবনেই অনেক বড় একটা অংশ জুড়ে থাকে। আমি সব সময় এই জিনিসটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এই বন্ধনের মাধ্যমে বাকি জীবন কাটে তাদের। সঠিক পুরুষ পেলে জীবন সার্থক। কিন্তু যার সাথে আমি বাকি জীবনটা কাটাবো সে যদি আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকায় বা আমায় অবহেলা করে, তখন আমার কাছে কিরকম লাগবে? আমি অবহেলাটা নিতে পারিনি। আহত হয় শৈবাল। সে কখনোই তুহাকে অবহেলা করেনি। যতবার কাছে টেনে নিয়েছে ভালোবেসেই টেনেছে। তুমি আমার রয়ে যাও, আমি রেখে দেব। আগে পরে কি হয়েছে সব ভুলে যাও। যেদিন আমার আর ইচ্ছে করবে না তোমাকে ভালোবাসার, সেদিন বুঝে নিও আমি হয়তো এই পৃথিবীতে আর নেই।
সমুদ্র ভাই এখন কেমন আছে? সুস্থ আছে তো? যেদিন সমুদ্রকে হসপিটালাইজড করার পর অল্পের জন্য বেঁচে যায় ছেলেটা, ডাক্তার জানায় তাকে যেন সবসময় হাসি খুশি রাখি। এক ধরনের ট্রমার ভেতর দিয়ে যায় সমুদ্র, কিন্তু আমি যে হাত পেলে হাজার চেষ্টা করে 1 মিনিটের জন্য ছেলেটাকে হাসাতে পারিনি। সমুদ্রের বাবা মা সহ পুরো পরিবার তখন আমেরিকাতে ছিল। তাদের সাহায্য নেব যে সেই উপায় ছিল না। আমি দিক বিদিক হারিয়ে ফেলি, কোথা থেকে কি করবো বুঝতে পারিনি। ওই অ্যাক্সিডেন্টে 2 মাস পরেই সমুদ্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যেদিন ডাক্তার আমাকে এ কথা নিশ্চিত করেছিল, বিশ্বাস করো, সেদিন আমার নিজের কাছে নিজেকে এত পরিমাণ অসহায় লেগেছিল, বন্ধ রুমের মাঝে চিৎকার করে কেঁদেছিলাম আমি আর জিহাদ। তুহা অবাক হয় শৈবালের কথা শুনে। শৈবালের ছোটবেলা থেকে এখন অবধি সময়গুলো নিজের মাঝে রিয়েলাইজ করে ছেলেটা এতটা মানসিক চাপ সহ্য করে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করেছিল। তুহা শৈবালের গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে আওড়ালো, এখন উনি কেমন আছে? আপনি কি তার সাথে দেখা করেন? কথায় আছে না, প্রেম মানুষকে অন্ধ করে, আবার প্রেম মানুষকে পাগলও করে। সমুদ্রের ক্ষেত্রেও তাই হয়েছিল। গত 9 মাস যাবত তার চিকিৎসা চলছে, এখনো কোনো উন্নতির লক্ষণ পায়নি। আমি ওর সামনে যেতে পারি না, গেলি সামনে যা পাই তাই দিয়ে আঘাত করে। হেমন্তকালের মেঘলা আকাশ, চারিদিকে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। 1 মাস থাকে রমণীর কাছে, কিন্তু এভাবে কতদিন চলবে? নিজের কর্মক্ষেত্রেও তো তাকে ফিরতে হবে। ওইদিকে আবার সমুদ্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। চারদিক সামলাতে গিয়ে দিশাহারা হয় ছেলেটা। তারপরও তুহাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছে। শৈবাল তুহার দিকে তাকায়, মেয়েটার মনের অনুভূতি বোঝার চেষ্টা করে। তাকে এভাবে তাকাতে দেখে রমণী হুট করে জড়িয়ে ধরে তাকে, ফুপিয়ে কেটে ওঠে। শৈবালের মনে হয় তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। মেয়েটার কান্না নিতে পারে না, সান্ত্বনা দিতে 2 হাত দূরে নিজেও জড়িয়ে ধরে, ফিসফিস করে শুধায়, আমি খুব দ্রুত চলে আসবো। এভাবে কাঁদে না মিসেস, আমাদের যোগাযোগ তো হবেই। তোমার যখন ইচ্ছে হবে তখন আমাকে ভিডিও কল দিতে পারো। শুধু আমার আপনাকে দেখতে ইচ্ছে হবে, আপনার আমাকে দেখতে ইচ্ছে করবে না? মৃদু হাসি শৈবাল। তার মন যদি এই রমণী পড়তে পারত, তাহলে তো মনে হয় বুক পিঞ্জিরাতে বদ্ধ করে রাখত তাকে। এই রমণীকে কিভাবে বোঝাবে কতটা কষ্ট নিয়ে সে এই দেশ ছেড়ে যাচ্ছে। তুহা মাথা হালকা উঁচু করে শৈবালের দিকে তাকায়, পরপর তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিমানী চোখে নিজের ভারী পেটে তাকিয়ে বলল, দেখেছিস বাবা, তোর বাবা আমাকে ছেড়ে চলে যায়, তুই তাকে যেতে দিতে চাস? তুহার পাগড়ামি দেখে শৈবালের এতটা খারাপ লাগে যে কোনো সময় কেঁদে ফেলতে পারে ছেলেটা। চোখের পানি আটকাতে নিজের ঠোঁট কামড়ে ধরে। তুহাকে বেশ কোমল গলায় বলল, কে কাকে ছেড়ে যায় সেটা আমার প্রিন্সেস ভালো করেই জানে। আপনাকে এত ঘটা করে মিথ্যে বোঝাতে হবে না। তুহা বিস্মিত চোখে শৈবালের দিকে তাকায়। এই ছেলে সারা জীবন তাকে খোটা দিবে নাকি? আপনি এই ব্যাপারটা নিয়ে আমায় আর কতদিন খোটা দিবেন? যতদিন কথাটা আমার মনে পড়বে ঠিক ততদিন। অসহায় চোখে তাকিয়ে থাকে তুহা। নিজের উপর রাগ হয় খানিকটা। কেন সবকিছু না বুঝে এত দূরে চলে এসেছে শৈবাল তুহাকে তাড়া দিয়ে বিদায় নেয়। যাওয়ার সময় কপালে ভালোবাসার পরশ রেখে দেয়। সমুদ্রের পাশে একটা চেয়ারে বসে আছে শৈবাল। ছেলেটা নিস্তেজ শরীর হাসপাতালের বেডে পড়ে আছে। একটু আগে শৈবালকে ফোন করা হয়েছে। সমুদ্র নাকি কোনো কারণে অনেক বেশি ডেসপারেট হয়ে গিয়েছে, অতিরিক্ত পাগলামি শুরু করে দিয়েছে। তাকে কেউ সামলাতে পারছে না। অগত্যাই শৈবালকে আসতে হয়েছে। তারপর ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলেটার মায়াভরা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শৈবাল। তখনই শৈবালের ফোনে কল আসে। মিসেস, আমি একটু ব্যস্ত আছি, প্রিয় অসুস্থ, বাড়িতে গিয়ে তোমাকে ফোন করব। তুহাকে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় শৈবাল। রাত তখন 11টা বাজে। আকস্মিক তুহাকে প্রচণ্ড মনে পড়ায় এক হাতে ড্রাইভিং করে অন্য হাতে ভিডিও কল দেয় বউকে। স্ক্রিনে ভেসে ওঠে তোহার অভিমানী মুখখানা। মৃদু হাসে শৈবাল নিজেই প্রথমে কথা শুরু করে, কেমন আছো বউ পাখি? যেমন রেখে গিয়েছিলেন। রেগে আছো? রাগ করার জন্য মানুষটা নিজের হওয়া চাই। এভাবে বলে না মিস, বুকে লাগে। ফোন কেন করেছেন? আপনার বউ বাচ্চা চাই বুঝি? নিজের পেশাকে বিয়ে করে নিন। হাসে শৈবাল। এখন তুহা তার সামনে বসে থাকতে টপাটপ 2-3টা চুমু খেয়ে ফেলত। কিন্তু হায়, রমণী যে 1000 মাইল দূরে অভিমান করে বসে আছে। ঈশ্বর ইনোসেন্ট ফেস করে বলল, অনেক ভেজালে ছিলাম মিসেস,
আজকে নিজেকে একটু মুক্ত লাগছে। সমুদ্রকে তার পরিবারের কাছে দিয়ে এসছে। এখন তোমার কাছে এসেও শান্তি পাবো। তারপর তুমি, আমি আর সে। কথাটা বলতে বলতে ডান চোখ টিপে দেয় শৈবাল। লজ্জায় লাল হয়ে ওঠে তোহার মুখ। শৈবাল এক মনে তাকিয়ে আছে কি আদুরে লাগছে মেয়েটাকে। ইস, ও এত দূরে কেন? শোনো মিসেস। কথার মাঝে বাধা পেয়ে থেমে যায় তুহা। শৈবালের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ছেলেটা হঠাৎ কেমন করে জানি বলে ওঠে, ভালোবাসো মিসেস। আমার এক জনম যেন আমার বউ পাখি আর আমার প্রিন্সেসকে দেখে কেটে যায়। তুমিহীন একটা দিনও কাটাতে চাই না আমি। এ যেন মরণ ব্যথা। তোমাকে নিয়ে আমার বাকি পথ চলা। তোমার সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবে। আমি আপনাকে অনেক ভালোবাসি বাবুর আব্বু। আমরা দুজন আপনার পথ চেয়ে বসে আছি, জলদি চলে আসেন। আর অপেক্ষার প্রহর গুনতে হবে না জান, আমাকে পেয়ে যাবে। এখন রাখি কেমন? কথা শেষ করে মোবাইল রাখে শৈবাল। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে তাকে বড় একটা ট্রাক ফলো করে। সমুদ্রের ব্যাপারে অনেক অজানা তথ্য সে পেয়েছে। এগুলো ধামাচাপা দিতে আসেনি তো ওরা? এমন প্রশ্ন মনে উদয় হতেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় শৈবাল। ওর ধারণা ঠিক করে ট্রাকটাও সমান্তরে তার দিকে দিয়ে আসে। মিনিটের মাঝে বিকট শব্দ হয়। শৈবালের সমস্ত শরীর ঝাঁকে দিয়ে ওঠে, নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। নিভু নিভু চোখটা কিঞ্চিত খুলতে চায়, কিন্তু সেই শক্তি হয়ে ওঠে না। বাম হাত নড়ে ওঠে ছেলেটার। ফিস ফিস করে শুধালো, তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারেনি মিসেস, মাফ করে দিও। শীতের আবছা অন্ধকারে তুহা জানলার পানে এক মনে তাকিয়ে আছে। আজকে তার পরীক্ষা শেষ হয়েছে। একবার ভেবেছিল শৈবালকে কিছু না জানিয়ে দেশে চলে যাবে ও, কিন্তু কেন জানি সাহস হয়ে ওঠেনি। ডেলিভারির আর মাত্র 1 সপ্তাহ আছে, এখন এরকম রিস্ক নিতে সে রাজি না। এদিকে শৈবালের কোনো খোঁজ নেই। আফসানা বেগম আর প্রিয় এসেছে এখানে, কিন্তু যার আসার কথা তার কোনো খোঁজ নেই। শৈবালের বাবা বিভিন্ন কাজে বেশ কয়েকবার জাপানে আসা হয়। তার ব্যবসাও আছে এখানে। সেখানকার বাসাতে আছে তুহা, প্রিয়রা। তুহাকে ভেতরে ভেতরে ভয় আঁকড়ে ধরেছে। এদিকে আবার ছেলেটার খোঁজ নেই। তার ডেলিভারির সময় যদি ছেলেটা পাশে না থাকে, তাহলে সে এটা কখনো মেনে নিতে পারবে না। সেদিন শৈবাল বলেছিল জলদি চলে আসবে। তার জলদি আসা কোনো দিন হবে কে জানে। অপেক্ষারত রমণী বন্ধ ফোনে আবারও কল লাগায়। যদি কল রিসিভ করে সেই আশায়, কিন্তু সে আশার ঘুরে বাড়ি। সব সময়ের মতো এবারও ওপাশ থেকে ইংরেজিতে ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা যাচ্ছে না, দয়া করে আবার চেষ্টা করেন। কাকডাকা ভোরে জেগে উঠেছে তুহা। চারিদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে। কেবল রাতে ভালো ঘুম হয়নি। নিষ্ঠুর পুরুষের জন্য অপেক্ষা করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়েছে। মেয়েটা সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এখনো ঘুম ঘুম ভাব কাটেনি। তার আগেই মাথা ঘুরে ওঠে, পেটে প্রচণ্ড পরিমাণে পেইন হয়। আকস্মিক এমন হওয়াতে বেশ ঘাবড়ে যায় রমণী। কোনো মতে বেডে বসে দুর্বল স্বরে প্রিয়কে ডাক দেয়। মেয়েটা তার সাথে ঘুমায়, কখন কি বিপদ হয় ভেবে। 2-3 বার ডাক দিতেই প্রিয় উঠে বসে। ততক্ষণে তুহা নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে। চোখে পানির কণা জমতে শুরু করেছে। আফসোস হচ্ছে এই মুহূর্তটাতে তার সবচাইতে প্রিয় মানুষটা পাশে নেই। তুহার অবস্থা দেখে বেশ ভয় পায় প্রিয়। তড়িঘড়ি করে ফোন করে বসে আফসানা বেগমকে। আফসানা বেগম আর শৈবালের বাবা দুজনে মিলেই তুহাকে হাসপাতালে নিয়ে যায়। গাড়িতে ওঠার সময় রমণী কেবল একটা কথা বারংবার বলে, মামুনি, তোমার ছেলে আমার কাছে আসেনি। আমি তাকে শেষ দেখাও দেখবো না। আমার ভাগ্য এত খারাপ কেন? আমি শৈবাল শাহরিয়ারের কাছে যেতে চাই। এনে দাও না তোমার ছেলেকে। ও মামুনি, দাও না। আফসানা বেগম নীরবে কেঁদে ফেলে। ছেলের চিন্তায় তিনি নিজেও অস্থির, এদিকে আবার মেয়েটার এই অবস্থা। আফসানা বেগম তুহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধ হয়, চিন্তা করিস না মা, তোর কিচ্ছু হবে না। শৈবাল খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এত সব কথা তুহার মাঝে কোনো প্রভাব ফেলে না। মেয়েটা এক নাগারে বলে যায়, কোথায় আপনি শৈবাল? কেন আসেন না? আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি বলেছিলেন না আপনার প্রিন্সেসকে সবার প্রথমে আপনি কোলে নেবেন। আসেন না কেন? উই মিসড ইউ শৈবাল। সারা রাস্তা জুড়ে তুহা বিলাপ করে গিয়েছে। প্রিয় আফসানা বেগম দুজনেই ওর সাথে সমান তালে কেঁদেছে। শৈবালের বাবা একটু পরপর ওদেরকে ধমক দিয়ে থামায়। সাথে তুহাকে 2-1টা উপদেশ দেয়। তুহাকে যখন ওটিতে ঢোকানো হয়, তার ঠিক 2 মিনিট আগে শৈবাল ছুটে আসে। এই শীতের মাঝেও ছেলেটার কপালে ঘামের কণাগুলো মুক্তোর মতো চকচক করে। ওর কপালে হাতে ব্যান্ডেজ উঁকি দেয়। রমণী ব্যাকুল হয়ে দেখে শৈবালকে। ছেলেটা ফ্লোরে বসে পড়ে।
তুহার এক হাত আঁকড়ে ধরে কপালে গালে ঠোঁটে এলো পাথারি চুমু খেতে থাকে। ঠোঁট এলিয়ে কেঁদে ফেলে রমণী শৈবালের কপালে ছুঁয়ে দিয়ে বলল, আমি ভেবেছিলাম আপনাকে হয়তো আর কখনো দেখা হবে না। আল্লাহর কাছে একটা দোয়াই করেছি আমি যেন আমার হাজবেন্ডকে শেষবারের জন্য হলেও দেখি। আমায় মাফ করে দেবেন আপনি। আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি। শৈবাল নিজেকে শক্ত রাখে। ভেতরে ভেতরে সে অর্ধেক গুড়িয়ে গিয়েছে। ডেলিভারি ডেটের 2 দিন আগেই তুহার পেইন উঠেছে। ভয় পেয়ে যায় শৈবাল। তুহাকে আশ্বাস দিয়ে বলল, তুমি আমাকে এভাবে একা করে চলে যেতে পারো না মিসেস। এ হয় না, তুমি ভয় পেও না। আমার মিসেসের কিচ্ছু হবে না। তোমার শৈবাল শাহরিয়ারের সবসময় তোমার পাশে আছে বলেছি না? আমার ভালোবাসা এভাবে হেরে যাবে না। শৈবালকে এই কথা শেষ করতে দেয় না। ওদিকে ডাক্তাররা তাড়া দেয়। শৈবাল তুহাকে ছেড়ে উঠে দাঁড়ায়। একজন নার্স এগিয়ে সে ওকে ভেতরে নিয়ে যায়। ওটির দৌড় বন্ধ হবার আগে রমণীর সিক্ত কণ্ঠস্বর ভেসে আসে, শৈবাল, আপনার মিসেস আপনাকে অনেক ভালোবাসে। ধপ করে নিচে বসে পড়ে শৈবাল। চোখ দিয়ে টপাটপ জল গড়ায়। বিড়বিড় করে শুধায়, বেবির বাবা তোমাকে অনেক ভালোবাসে মিসেস। এতটা ভালোবাসে যে তোমার বিকল্প খুঁজে পায় না। তোমাকে ততটা ভালোবাসে যতটা বাসলে অন্য কাউকে ভালোবাসে ইচ্ছে মরে যায়। লাভ ইউ মিসেস। শৈবালের বাবা ছেলের দিকে এগিয়ে আসে। ওর মাথায় সান্ত্বনার হাত রাখে। এতে যেন ছেলেটা আরো আহ্লাদি হয়ে ওঠে। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ওর বাবা ছেলের পিঠ চাপড়ে বলল, আল্লাহর কাছে দোয়া করো যেন সব ঠিকঠাক হয়। তুমি আঘাত পেয়েছো কিভাবে? আঘাতের কথা শুনে 4 দিন আগের ঘটনা মনে পড়ে যায় শৈবালে। এই নিঃশংস ওরা। চোখ বুঝে জোরে নিঃশ্বাস ফেলে শৈবাল। বাবাকে কোনো জবাব না দিয়ে নিজে উঠে দাঁড়ায়। উজু করে আবার ফিরে আসে। প্রিয়কে বলল, আমি সামনে আছি, ফোন করবি? প্রিয় মাথা নেড়ে সায় জানায়। একটা ভালো জায়গা খুঁজে সেখানে নামাজে দাঁড়িয়ে যায়। সব কিছু যেন সঠিকভাবে হয় এই আশাতে। 4 দিন আগের ঘটনা। শৈবাল যখন শিওর হয় ট্রাকটা ওকে লক্ষ্য করে এগিয়ে আসে, তখন লাস্ট মুহূর্তে গাড়ি থেকে লাফ দেয়। কংক্রিটের বুকে আসছে পড়ে। মাথায় অনেক বড় আঘাত লাগে। নিজের গাড়ি ব্লাস্ট হতে দেখে গড়িয়ে রাস্তা ছেড়ে পাশের ঝোপঝাড়ে চলে যায়। কিন্তু মাথায় আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যার ফলে জ্ঞান হারায় শৈবাল। তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় জিহাদ। শৈবাল তখন তুহার ফোন কেটে আগে জিহাদকে ছোট্ট একটা মেসেজ করে নিজের লোকেশন শেয়ার করে দেয়। ওইদিকে গাড়ি ব্লাস্ট হওয়াতে ওরা ভেবে নেয় গাড়িতে পুড়ে মরে গিয়েছে শৈবাল। শৈবালের জ্ঞান ফিরে ঘন্টা 2 পরে। জিহাদ তার মাথার পাশে বসেছিল। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সমুদ্র ঠিক আছে? হ্যাঁ, সম্রাট ভাইকে দেখে বেশি পাগলামি করছে। ভাই নিজেও ভয় পেয়েছে। এই কারণে আমি যাওয়াতে অল্প কথার মাঝে ওকে দিয়ে দিয়েছি। চোখ মুখ লাল হয়ে আসে শৈবালের। নিজের ক্রোধ সামলাতে পারে না। সম্রাটকে 2-3টা গালি দিয়ে বলল, ওই মাদার বোর্ড নিচে ভাইয়ের হাত কেটে সেটাকে সুইসাইড অ্যাটেম্প বলে চালিয়ে দিয়েছে। শেষমেশ আমার উপর অ্যাটাক করেছে। কুত্তার বাচ্চার এমনি আমি ছেড়ে দেবো না আমি। জিহাদ কিছু বলতে পারে না। সেদিন বান্দরবানে সম্রাট গিয়েছিল। সমুদ্রের ডিপ্রেশনকে কাজে লাগিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে। সমুদ্র আপন ভাইয়ের বেইমানি নিতে পারে না। আপন মানুষগুলোর 2 রকম বেইমানি নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শৈবাল সম্রাটের কাছে সমুদ্রকে দিয়ে এসেছে শিওর হওয়ার জন্য, এবং কি নিজের উপরেও রিস্ক নিয়েছে। এর বিনিময়ে নিজের জীবনও চলে যেতে পারত। সব কিছুর বিনিময়ে এখন আসল সত্য সামনে এসেছে। সম্রাট সমুদ্র আর শৈবালের উপর অ্যাটাক করায় অভিযোগে 14 বছরের জেল হয়। সাথে তাকে রাব্বি ছেলেটা ওকে সাহায্য করাতে ওর 2 বছরের জেল হয়। সব কিছু করেছে পারিবারিক সম্পত্তি একা ভোগ করার জন্য। শৈবাল আর জিহাদ দুজনেই সমুদ্রের মা বাবাকে সব কিছু সম্পর্কে অবগত করে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অতি শীঘ্রই ওরা দেশে আসবে। বড় ছেলের উপরে ভরসা করা ছোট ছেলেকে রেখেছিল, অথচ বড় ছেলে নিজেই বেইমানি করেছে। স্বামীর কৃতকর্মের কথা শুনে নাতাশা নিজেও ভেঙে পড়ে। দুজনে একসাথে সংসার করেছে এত বছর, অথচ নিজের স্বামীর মনের খবর কিছু টের পায়নি। সব কিছুতেই মেয়েটা অনেক বেশি ভেঙে পড়ে। শৈবাল এদিকের কাজ শেষ করতে ওর 2 দিন সময় লেগে যায়। দৌড়াদৌড়ির কারণে নতুন করে মোবাইল কেনা হয়নি। তুহার সাথে কথা বলাও হয়নি। মেয়েটা তার কণ্ঠস্বর শুনলেই বুঝে যেত সে অসুস্থ, তাই ওর থেকে দূরে ছিল। সব শেষে যখন জাপান যায় তখনই শুনে তুহাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তড়িঘড়ি করে শৈবাল হাসপাতালে ছুটে গিয়েছিল। শৈবাল হাসপাতাল থেকে এসেছে মাত্রই নিজ কামরায় ঢুকে দেখে তার মিসেস এক হাতের উপর ভর দিয়ে ঘুমিয়ে এসে।
আরেক হাতে ওদের রাজকন্যা ইর্তিজা আহলাম তুনায়াকে আগলে রেখেছে। তুনায় ওর ছোট্ট ছোট্ট হাত দুইটা মুখে নিয়ে নিজে নিজে হাসে। ওদের দুজনকে একসাথে দেখে তৃপ্তির হাসি হাসে শৈবাল। নিজেকে পরিপূর্ণ পুরুষ মনে হয় আজ। ছেলেটা নিঃশব্দে এগিয়ে গিয়ে তুনায়াকে করে তুলে নেয়। মেয়েটা পাপাকে দেখে খিলখিল করে হেসে ওঠে, পা 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 করে ডেকে ওঠে। শৈবাল হাসে। তুনায় হাসলে ওর ইট্টুস গালে কি সুন্দর টোল পড়ে। তুহা তো সব সময় গাল ফুরিয়ে বলবে, মেয়েকে 10 মাস পেটে রেখে জন্ম দিয়েছি আমি, আর ও দেখতে হয়েছে আপনার মতো। জন্ম থেকেই পাপা ভক্ত। বড় হলে তো মনে হয় বাপ মেয়ে মিলে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন। তুহার কথা শুনে তুনায়া কি বোঝে কে জানে, কিন্তু মায়ের কথা শেষ হতে পা পা বলে চিৎকার দেবে, যেন বাবার কাছে মায়ের নামে বিচার দিচ্ছে। তা দেখে পুনরায় আবার গাল ফোলায় তুহা। শৈবাল রমণীর ঠোঁট ছুঁয়ে বলল, আমি তোমার গোলাপি রঙের ঠোঁটে বারবার হারিয়ে যাই মিসেস। তোমাকে দেখে নস্টালজিক হয়ে যায়। তোমার ছোট বড় কারণে অকারণে করা অভিমানগুলোকে ভালোবাসে। সর্বোপরি পুরো তুমিটাকেই ভালোবাসে। আমার মিসেস, আমাকে বাবা হওয়ার মতো সুখ দিয়েছ। আমি তোমাতেই হারিয়ে যাই মিসেস। শৈবালের এত কথার ভিড়ে তুহা মুখ লোকায় সুপুরুষ মানুষটার বুকে। মৃদু স্বরে সুধায়, ভালোবাসি। আমাকে একটা শান্তির নীড় খুঁজে দেওয়া মানুষটাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি।